তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারে চ্যাপ্টার 2 অর্থাৎ স্থির তড়িৎ চ্যাপ্টারটা আরম্ভ করব। এই চ্যাপ্টারে হচ্ছে আমরা চ্যাপ্টারের অনেকগুলো টপিক আছে, ওই টপিক ওয়াইজ আগানোর চেষ্টা করব এবং প্রতিটা ভিডিওতে হচ্ছে ওই টপিক ওয়াইজ কিছু ম্যাথ মানে যতগুলো টাইপ হচ্ছে কভার করা পসিবল এইচএসসির জন্য প্রয়োজন এবং অ্যাডমিশনের টুকটাক তোমাদের কিছু কাজে লাগবে সেগুলো আমরা কভার করার চেষ্টা করব। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। এই চ্যাপ্টারে হচ্ছে প্রথম টপিকটা হচ্ছে আধানের কোয়ান্টম। সেটা কালারটা চেঞ্জ করি, দাঁড়াও। আধানের কোয়ান্টম। আধানের কোয়ান্টম। আধানের কোয়ান্টম মানে হচ্ছে কোনো বস্তুর মোট চার্জ, মানে কোনো বস্তুতে যতগুলো চার্জ আছে, যে পরিমাণ চার্জ আছে কোনো বস্তুতে, মোট চার্জের পরিমাণ বা মোট চার্জ সর্বদা ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হবে। পূর্ণ সংখ্যার গুণিতক হবে। এই পূর্ণ সংখ্যাটা ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। অর্থাৎ কোনো বস্তুর মোট চার্জ যদি ক্যাপিটাল কিউ হয় এবং ইলেকট্রনের চার্জ যদি ই হয়, যেখানে ই হচ্ছে জাস্ট ইলেকট্রনের চার্জের মান 1.6 10 ইনভার্স 19 কুলম। আমরা যখন হচ্ছে এই ম্যাথগুলো করব বা এই রিলেটেড কোনো কিছু আনসার করার চেষ্টা করব, ই এর মানগুলো যদি আমরা এখানে মান কল্পনা করি অর্থাৎ পজিটিভ নেগেটিভ চিন্তা না করি, তাহলে হচ্ছে কিউ যেটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা তার শুধু মানটা নিব, অর্থাৎ পজিটিভ নেগেটিভ চিহ্নটা নিব না আর কি। ঠিক আছে? তো আধানের কোয়ান্টাম অনুসারে কিউটা সর্বদাই হচ্ছে ই এর পূর্ণ সংখ্যার গুণিতক হবে, যেখানে এন হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এভাবে যাইতে থাকবে। ঠিক আছে? তবে এই প্লাস মাইনাসগুলো হচ্ছে যখন হচ্ছে চিহ্ন নিয়ে কাজ করবে সবগুলো, তখন হচ্ছে প্লাস মাইনাসটা আসলে বেশি ম্যাটার করবে। তবে যদি আমাকে জাস্ট বলে যে কত সংখ্যা বা কতগুলো ইলেকট্রন গ্রহণ করছে বা ত্যাগ করছে বা এখানে কতগুলো ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, সেই ক্ষেত্রে যে সংখ্যাটা বের করার জন্য আমরা জাস্ট শুধু +1 +2 +3 নিব। অর্থাৎ আধানের কোয়ান্টামটা আমাকে বলে যে কোনো একটা বস্তুতে যে চার্জটা থাকবে সেটা সর্বদাই হচ্ছে একটা ন্যূনতম মান, সেই ন্যূনতম মান হচ্ছে ইলেকট্রনের চার্জ, সেই ন্যূনতম মানে সর্বদা পূর্ণ সংখ্যার গুণিতক হবে। অর্থাৎ সেটা কখনো ইলেকট্রনের চার্জের ফ্র্যাকশন হবে না বা ভগ্নাংশ হবে না। অর্থাৎ কিউ কখনো হচ্ছে 2.5 ই 1.27 ই এরকম কিছু হবে না, সর্বদাই সেটা পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে? এগুলো ক নাম্বার, এই সংখ্যাটা ক নাম্বারে আসে, একটু মনে রাখার চেষ্টা করবো, বা খতে মাঝে মধ্যে এটা ব্যাখ্যা করতে বলে, যদিও এত বেশি আসে না। ধরো একটা প্রশ্ন করা যায় যে কোনো বস্তু পজিটিভ 1 কুলম চার্জ লাভ করলে সে আসলে কয়টি ইলেকট্রন হারিয়েছে? কয়টি ইলেকট্রন হারায়? হারায় কয়টা ইলেকট্রন হারায় আমাকে প্রশ্ন করলো। তাহলে আমরা তো জানি কিউ ইকুয়ালস টু হচ্ছে এন ই। তাহলে আমরা জাস্ট মানগুলো নিয়ে কাজ করব। 1 ইকুয়ালস টু হচ্ছে কিউ এর মান তো দেওয়া ছিল টোটাল চার্জ, কিউ দেওয়া আছে হচ্ছে 1 কুলম, ই এর মান জানি 1.6 10 ইনভার্স 19 কুলম। এখন আমাকে জাস্ট এই সংখ্যা এনটা বের করতে বলা হয়েছে। তাহলে 1 ইকুয়ালস টু এন ইন্টু 1.6 10 ইনভার্স 19। তাহলে এন কতটুকু আসে দেখি, দাঁড়াও ক্যালকুলেশন করি। 1 বাই 1.6 10 ইনভার্স 19, 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18t। অর্থাৎ কোনো একটা বস্তু যদি +1 কুলম আধান চার্জ সে যদি লাভ করে বা +1 কুলম চার্জে চার্জিত হয়, তাহলে সে হচ্ছে আসলে তার নিজের মধ্যে থেকে 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18 সংখ্যক ইলেকট্রন সে হারায়। আবার উল্টাটাও সত্য, সে যদি নেগেটিভ কুলম 1 কুলম চার্জে চার্জিত হতো, তাহলে সে আসলে এত সংখ্যক ইলেকট্রন লাভ করত। এই জিনিসটা বা এই ভ্যালুটা হচ্ছে তোমাদের অবজেক্টিভে অনেক কাজে আসবে। এটা একটু মনে রাখার চেষ্টা করবে এই ভ্যালুটা। ঠিক আছে? এটা মনে রাখার চেষ্টা করবে। অর্থাৎ 1 কুলম পজিটিভ 1 কুলম আধান যদি লাভ করতে হয়, তাহলে আসলে একটা বস্তু 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18 সংখ্যক ইলেকট্রন হারাতে হবে। ওকে, চলো আমরা নতুন আরেকটা টপিকে যাই। সেটা হচ্ছে তড়িৎ বল। তড়িৎ বল মানে হচ্ছে এক বা একাধিক, মানে একাধিক আহিত বস্তু, বা ধরো যদি দুটি আহিত বস্তু বলি, দুটি আহিত, আহিত মানে হচ্ছে চার্জযুক্ত বস্তু আর কি, দুটি আহিত বস্তু পরস্পর যে বা পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে,
তা হলো তড়িৎ বল। আচ্ছা একটু দাঁড়াও, আমি একটু ট্যাপ অপশনটা অন করে নিই। তো এখন আশা করি ট্যাপটা দেখা যাচ্ছে। দুইটি আহিত বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে সেটা হচ্ছে তার তড়িৎ বল। এখন এই পুরো চ্যাপ্টারে হচ্ছে আমরা স্থির তড়িৎ মানে হচ্ছে স্থির চার্জ নিয়ে আলোচনা করব, চার্জের কোনো গতি থাকবে না। এটা হচ্ছে চলতড়িৎ চ্যাপ্টারে আলোচনা করা হবে। তো এখানে সবগুলো হচ্ছে স্থির তড়িৎ নিয়ে আলোচনা করবো, অর্থাৎ স্থির বা হচ্ছে চলনহীন বা গতিহীন চার্জ নিয়ে আলোচনা করবো। অর্থাৎ এখানে কারেন্ট নিয়ে কোনো আলোচনা হবে না, শুধু জাস্ট হচ্ছে স্পেসিফিক চার্জ নিয়ে আলোচনা হবে। তো তড়িৎ বল যেটা আছে, এই তড়িৎ বল বা হচ্ছে ইলেকট্রিক যে ফোর্সটা আছে সেটা হচ্ছে কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। সেটা হচ্ছে আধান বা চার্জের মান ও প্রকৃতি, আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা আধানগুলোর বা আধান যেগুলো বলো আধানগুলোর মধ্যবর্তী দূরত্ব। চালু হয়েছে তো? হ্যাঁ, মধ্যবর্তী দূরত্ব এবং মাধ্যমের প্রকৃতি। এই তিনটা জিনিসের উপর হচ্ছে তড়িৎ বলের মাত্রাটা নির্ভর করে আর কি। তড়িৎ বলের প্রকৃতি কি হবে বা তড়িৎ বলের মাত্রাটা কতটুকু হবে এগুলো নির্ভর করে। তো তড়িৎ বল রিলেটেড যেই রাশিমালা আছে সেগুলো প্রদান করেছিলেন হচ্ছে বা সেগুলো দিয়েছিলেন হচ্ছে বিজ্ঞানী কুলম্ব। তো আমরা হচ্ছে কুলম্বের তড়িৎ বল এই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। কালারটা চেঞ্জ করে নিই। ঠিক আছে, বা কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করব। তার সূত্রের বিবৃতিটা কিছুটা হচ্ছে অভিকর্ষ বা মহাকর্ষ বলে যে সূত্রটা ছিল হুবহু তার মতোই, জাস্ট ওইখানে বস্তুগুলোর জায়গায় চার্জ ওয়ার্ডটা বসে যাবে আর কি। আমি হচ্ছে বিবৃতিটা লিখি, একটু স্কিপ করি এটাকে। তো চলো লিখে ফেললাম। দুটো বিন্দু আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এ বল তাদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখানে ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আছে যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে। প্রথমত এই কুলম্বের যে সূত্রগুলো আছে সেটা হচ্ছে কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। বিন্দু আধান হচ্ছে যার কোনো নির্দিষ্ট আয়তন নেই, জাস্ট একটা বিন্দু আর কি, মানে একটা পয়েন্ট, যার একটা জাস্ট একটা স্থানাঙ্ক আছে। এবং তাদের যে মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের হচ্ছে আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বলটা সর্বদা তাদের যে সংযোজক সরলরেখা, অর্থাৎ দুইটা বিন্দু যে আছে বিন্দুকে যদি একটা লাইন দ্বারা যোগ করি তাহলে এই বল সর্বদা ওই লাইন বরাবর কাজ করবে। ঠিক আছে, আমি ধর একটা পেজও অ্যাড করে নিই, পেজ অ্যাড করলাম। তো ধরে নেব হচ্ছে এটা একটা বিন্দু, একটা পয়েন্ট, এই পয়েন্টের চার্জ হচ্ছে Q1, এখানে আরেকটা বিন্দু আছে পয়েন্ট, এটা না চার্জ হচ্ছে Q2। তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা যদি d হয় তাহলে কুলম্বের সূত্র আমাকে কি বলে, তাদের মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ বল যেটা হচ্ছে F, আকর্ষণ, আচ্ছা লেখার দরকার নেই, মুখে তো বললামই, আকর্ষণ বা বিকর্ষণ বল F একটা হচ্ছে ওই দুইটা চার্জের গুণ ফলের সমানুপাতিক এবং ওই Fটা হচ্ছে আবার তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন আমি এই দুইটাকে যদি কম্বাইন করি তাহলে F সমানুপাতিক আসে হচ্ছে Q1 Q2 ডিভাইডেড বাই টি স্কোয়ার। সমানুপাতিক চিহ্ন তুলতে হলে F ইকুয়ালস টু হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক দরকার, ধরে সেটাকে C বললাম, Q1 Q2 ডিভাইডেড বাই টি স্কোয়ার। পরীক্ষা নিরীক্ষা করে এই C এর মানটা পাওয়া গেছে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার F। এই যে সূত্রটা মানে সর্বশেষে লিখলাম এই জিনিসটাই হচ্ছে কুলম্বের সূত্র আর কি। কুলম্বের তড়িৎ বলের যে সূত্রটা সেটা তোমাদের এটা একটু মুখস্থ রাখতে হবে। এখন এখানে কোনটার পরিচয় কি? F তো হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বল, তারপর Q1 হচ্ছে একটা বিন্দু চার্জ, Q2 হচ্ছে একটা বিন্দু চার্জ, D হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। এখানে এক্সট্রা করে হচ্ছে তোমাদের ওই এপসাইলন নটটা, বা তার আগে আমি হচ্ছে বলি যে C এর পরিবর্তে হচ্ছে ওই 1/4 পাই এপসাইলন নটটা আসছে, যেটা মান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। যেখানে এপসাইলন নটের মানটা হচ্ছে তোমরা এখান থেকে হচ্ছে পরে এপসাইলন নটের মানটা যদি বের করো পাবা হচ্ছে 8.854 × 10⁻12 কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2। ঠিক আছে, এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমের
তড়িৎ ভেদনযোগ্যতা। ভেদনযোগ্যতা ভেদনযোগ্যতাটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে, ধরো তুমি যদি এরকম একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করতে চাও, তাহলে সে যে বাধার সম্মুখীন হয় বা ওই তড়িৎ ক্ষেত্রটা যে বাধার সম্মুখীন হয় সেটাকে বলা হয় ওই মাধ্যমের ভেদনযোগ্যতা। তড়িৎ ক্ষেত্র হচ্ছে একটা আধানের চারপাশে যে প্রভাব বিস্তার করা যায় এলাকা, কতটুকু জায়গায় সে কিরকম প্রভাব বিস্তার করতে পারে, সেটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। তো এই তড়িৎ ক্ষেত্র তৈরি করতে যে বাধার সম্মুখীনটা হয় সেটা হচ্ছে ওই মাধ্যমের ভেদনযোগ্যতা। ঠিক আছে, শূন্য এই ক্ষেত্রে এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। আর যদি সেটা শূন্য মাধ্যম না হয়, অন্য যে কোনো মাধ্যম, হয়তো অন্য যে কোনো মাধ্যমে, অন্য যে কোনো মাধ্যমে, তখন জাস্ট আমি সূত্রটা লিখতাম, আকর্ষণ বা বিকর্ষণ বল F ইকুয়ালস টু হচ্ছে 1/4 এপসাইলন নটের জায়গায় জাস্ট এপসাইলন দিয়ে দিতাম, ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। ঠিক আছে, এখানে যেহেতু এটা একটা বল, বলের একক অবশ্যই হবে নিউটন, একক হচ্ছে এটার অবশ্যই নিউটন, একক নিউটন। Q1 Q2 এগুলো তো হচ্ছে চার্জের একক তো কুলম্ব। Q1 Q2 এদের একক হচ্ছে কুলম্ব, সি বাংলাতে হচ্ছে কুলম্ব। ডি এর একক হচ্ছে কি, মিটারে হবে, দূরত্বের একক। আর এখানে এপসাইলনের পরিচয় হচ্ছে ওই মাধ্যমের ভেদন যোগ্যতা, যেটা ওই নির্দিষ্ট মাধ্যমের জন্য একটা নির্দিষ্ট ভ্যালু পাবা তোমরা। এটা কোশ্চেনে ম্যাক্সিমাম টাইম উল্লেখ করা থাকে, নয়তো বা হচ্ছে একটা ইনডাইরেক্ট মেথড বলা থাকে, সেখানে উল্লেখ করতে হয়। এটাও আমি দেখাচ্ছি। এটার একক অবশ্যই আগের মতোই, একক হবে কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2। আচ্ছা, এখন যেহেতু বল একটি ভেক্টর রাশি, তো অবশ্যই এই ভেক্টর রাশির একটা ভেক্টর রূপ থাকা উচিত। তাহলে এই ভেক্টর রাশির ভেক্টর রূপটা হবে, ভেক্টর রূপ প্রকাশ করার জন্য আমার একটা মান দরকার, এবং মানে ওই বলের মানটা দরকার এবং ওই বলের দিকটা দরকার। মানটা হচ্ছে জাস্ট বলের মান, যেটা আমরা কিছুক্ষণ আগে পাইলাম, আর দিকটা হচ্ছে বলের দিক। ঠিক আছে, এই দুইটা গুণফল আকারে থাকবে। এখন সেটা একটা পেজ এড করতে হবে। এখন বলের মান তো আমরা পাইলাম হচ্ছে F। এখন বলটা আসলে কোন দিকে কাজ করতেছে, আমরা বিবৃতি থেকে কি পাইছিলাম, যে বল সর্বদা হচ্ছে তাদের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে, অর্থাৎ এই যে সংযোজক সরল রেখাটা আছে এই বরাবর তাদের ক্রিয়া করবে, বা এটাকে যদি আমি একটা লাইন দ্বারা যোগ করি, এই যেখানে যে লাইনটা পেলাম সেই বরাবর ক্রিয়া করবে। এখন এই লাইন বরাবর জাস্ট একটা রাশি আছে, সেটা হচ্ছে ডি, অর্থাৎ দৈর্ঘ্য যেটাকে বলতে পারো, বা দূরত্বটাকে বলতে পারো, বা সরণ যেটাকে বলতে পারো, সরল রেখা যেহেতু এটাকে সরণও বলা যায়। তো এই ডিটাকে হচ্ছে এই ক্ষেত্রে আমরা ভেক্টর হিসেবে কল্পনা করব, এবং সেটাকে মানে ওই ভেক্টরটাকে হচ্ছে বলের দিক আকারে প্রকাশ করব। এখন ওই ভেক্টর রাশির মান তো আমি জানি এফ, তো তার সাথে এমন একটা দিক সূচক রাশি গুণ করতে হবে যাতে করে হচ্ছে এফ এর মানটা চেঞ্জ না হয়। তাহলে এমন কোন ভেক্টর রাশি আছে যেটা কোনো ভেক্টরের বা কোনো একটা রাশির সাথে যদি গুণ করো তাহলে ওই রাশির মান কখনো চেঞ্জ হয় না, সেটা হচ্ছে একক ভেক্টর। তো আমি কি করব, ডি বরাবর একটা একক ভেক্টর নেব, অর্থাৎ ডি ভেক্টর ডিভাইডেড বাই ডি ভেক্টরের মান, এটা একটা একক ভেক্টর। তাহলে যদি গুণ করি 1/4 এপসাইলন নট, আমি ধরো শূন্য মাধ্যমের জন্য নিলাম, ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার ইন্টু ডি ভেক্টর ডিভাইডেড বাই ডি ভেক্টরের মান, মানে সহজ কথা ডি আর কি। ডি ভেক্টরের মান হচ্ছে ডাইরেক্ট হচ্ছে সরাসরি ডি লেখা যায়। ঠিক আছে, তাহলে এফ সমান আমরা কি লিখতে পারি, এফ ভেক্টরটাকে, এফ ভেক্টর লিখতে পারি হচ্ছে 1/4 এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই ডি কিউব ইন্টু ডি বার। এটা হচ্ছে ওই তড়িৎ বলের ভেক্টর রূপটা। এই জিনিসটা তোমাদের ম্যাথমেটিক্সে তেমন বেশি একটা প্রয়োগ পাবা না, তবে অবজেক্টিভের জন্য হচ্ছে মাঝে মধ্যে 1 নম্বরের জন্য কেউ লাগতে পারে। নিচের কোনটা হচ্ছে তড়িৎ বলের ভেক্টর রূপ, ক্ষেত্রে একটু ছোটখাটো প্রশ্ন দিতে পারে। জাস্ট এই রূপটা একটু তোমাদের মনে রাখলে চলবে। ঠিক আছে, এখন আসো একটা টপিক, সেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, বা এটাকে ইংলিশে বলে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে একটা মানে পরাবৈদ্যুতিক মাধ্যমের কারণে বলের যে পরিবর্তনটা হয়
এটার সাথে হচ্ছে শূন্য মাধ্যমের যে বল ছিল তার অনুপাতটা আর কি। পরাবৈদ্যুতিক মাধ্যম বলতে হচ্ছে একটা অন্তরক মাধ্যম আর কি। ধরো হচ্ছে দুইটা বিন্দু চার্জ ছিল Q1 আর Q2, Q1 আর Q2, তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা ছিল হচ্ছে ধরো D, মাঝখানে ছিল ধরো হচ্ছে শূন্য মাধ্যম, মানে শূন্যে ছিল আর কি তারা। তো ধরো এই শূন্য মাধ্যমে Q1 আর Q2 চার্জ, যেহেতু দুটো চার্জ, অবশ্যই তাদের মধ্যে কোনো বিকর্ষণ বা আকর্ষণ বল কাজ করতেছে, অবশ্যই কাজ করতেছে। তো এই বিকর্ষণ বা আকর্ষণ বলটাকে আমরা ওই বিকর্ষণ বা আকর্ষণ বলটাকে ধরো হচ্ছে যেহেতু শূন্য মাধ্যম, তো আমি F নট দ্বারা প্রকাশ করি। এখন ধরো সেম জিনিসটাকে আমি জাস্ট কপি পেস্ট করি, কপি করে নিয়ে যায় এদিকে। এখন ধরো ওই জায়গায় শূন্য মাধ্যম নাই, শূন্য মাধ্যম ব্যতীত আমি ধরো মাঝখানে হচ্ছে একটা অন্তরক পদার্থ দিয়ে দিলাম, মানে স্পর্শ করলাম না, কিন্তু জাস্ট একটা অন্তরক পদার্থ বসাই দিলাম তাদের মাঝখানে, একটা অন্তরক পদার্থ বসাই দিলাম। অন্তরক পদার্থ বসাই দিলাম, যার যে জিনিসটাকে হচ্ছে যার বৈশিষ্ট্যকে প্রকাশ করার জন্য একটা ধ্রুবক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। বৈদ্যুতিক ধ্রুবক এটাকে হচ্ছে ধরো কে দ্বারা প্রকাশ করে, ঠিক আছে। তো এই পরাবৈদ্যুতিক ধ্রুবক বসানোর জন্য মানে মাঝখানে একটা প্রতিবন্ধকতা চলে আসছে, তাহলে অবশ্যই হচ্ছে Q1 আর Q2 বলের মাঝখানে একটা চেঞ্জ হবে। যেহেতু বলের মাঝখানে বা তাদের মাঝখানে এটা একটা বাধা হয়ে আসছে, অবশ্যই বলটা কিছু দূর কমে যাবে। ধরো সেই বলটা কমে বলটা হয়ে গেল হচ্ছে তাদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলটা হয়ে গেল F। এখন এই বলটা কমতেও পারে বাড়তেও পারে, এটা নির্ভর করে হচ্ছে ওই মাধ্যম মানে পরাবৈদ্যুতিক মাধ্যমের উপর। সেটা মাঝে মধ্যে অন্তরক পদার্থ হয়, মাঝে মধ্যে আবার স্টিলের পদার্থ হতে পারে, মানে পরিবাহী হতে পারে। তবে মাইন্ডেড যে হচ্ছে এই দুইটা চার্জকে তারা স্পর্শ করবে না, জাস্ট মাঝখানে রেখে দিছি বাধা হিসেবে, ঠিক আছে। তো এই যে দুইটা আমি বল পাইলাম, এই বলের দুইটা যে অনুপাত সেটাই হচ্ছে মূলত পরাবৈদ্যুতিক ধ্রুবক, মানে F/F0। তো পরাবৈদ্যুতিক ধ্রুবক কে ইকুয়ালস হচ্ছে F/F0, এটা একটা ধ্রুবক সংখ্যা, তার কোনো একক নেই। এখন একটু সূত্রটার দিকে যাই। তো ধরো আমরা যে F এর সূত্রটা পাইছিলাম, মেইন সূত্রটা এই যে একটা, এই সূত্রে দেখো তো এখানে যে Fটা আছে, এই Fটা কি এপসাইলন নটের সাথে কিছুটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ আমি যদি F/F0 দেই, তাহলে এপসাইলন নটের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই, তাহলে অবশ্যই কি হওয়া উচিত, যেহেতু উল্টা, তাহলে এপসাইলন নটটা উপরে যাবে আর এপসাইলনটা নিচে চলে আসা উচিত, তাই তো? নাকি ভুল বলছি? F/F0 উপরে হয়ে যাওয়ার কথা ছিল হচ্ছে এপসাইলন নট বা এপসাইলন। একটু দাঁড়াও, একটু আওয়াজ আসতেছে, সরি। তো বেশি একটু আওয়াজ হচ্ছিল তো বেশি, তো এই জন্য একটু পজ করে দিয়েছিলাম আর কি। তো যেটা দেখাচ্ছিলাম, কোথায় জানি, এই যে এখানে যে Fটা আছে, F এর সাথে এপসাইলন নটের সম্পর্কটা কি উল্টা না? তাহলে আমরা কি পাইছিলাম, কি F0 ডিভাইডেড বাই F। তাহলে যদি উল্টা সম্পর্কই হয়, তাহলে এপসাইলন নটটা কোন দিকে যাওয়া উচিত, এপসাইলন নটটা নিচে যাওয়া উচিত আর এপসাইলনটা উপরে আসা উচিত, তাই তো? তাহলে যদি তাও না বুঝো, তাহলে আরো একবার দেখাই। এক্ষেত্রে হচ্ছে Fটা হচ্ছে আর এপসাইলন নট যেটা আছে সম্পর্ক কিছুটা ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা যে কিছুক্ষণ আগে দেখলাম পুরো সিস্টেমটার মধ্যে হচ্ছে মানে দুইটা যে কেস দেখলাম, দুইটা কেস হচ্ছে Q1 Q2 আর হচ্ছে D, এগুলো সেম ছিল। এটা যদি সেম থাকে তার মানে এটা একটা কনস্ট্যান্টের মতো আচরণ করবে দুই ক্ষেত্রেই। যদি কনস্ট্যান্টের মতো আচরণ করে, তাহলে এই এপসাইলন নট বা এপসাইলন যেটা আছে মানে ভেদনযোগ্যতা, সেটা তো হচ্ছে মাধ্যম ডিপেন্ডেন্ট। মাধ্যম ডিপেন্ডেন্ট, মাধ্যম চেঞ্জ হলে এপসাইলনও চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা কি পাইছিলাম, F0/F। তাহলে F এর সাথে এপসাইলন নটের সম্পর্কটা কিরকম, উল্টা না এখানে? যদি এই বাকি পার্টটা কনস্ট্যান্ট থাকে, অবশ্যই উল্টা। তাহলে F0/F যদি হয়, তাহলে এপসাইলনের সাথে যদি কম্পেয়ার করে, তাহলে কিরকম হবে, এপসাইলন/এপসাইলন নট, এটারটা উপরে যাবে আর এটারটা নিচে যাবে, এরকমই তো হওয়া উচিত, তাই না? তো চলো ওইটাতে ফেরত যাই। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, ওইখানে বলছে একটা, এখানে লেখছে একটা। আচ্ছা, তো পরাবৈদ্যুতিক ধ্রুবকটা হচ্ছে শূন্য স্থানে দুটি বিন্দু আধানকে একটা নির্দিষ্ট দূরত্বে রাখলে তাদের মাঝখানে যে বলটা ক্রিয়া করে, ওই একই দুইটা আধানকে ওই একই দূরত্বে তাদের মাঝখানে যদি একটা পরাবৈদ্যুতিক মাধ্যম রাখি, পরাবৈদ্যুতিক মাধ্যম বা অন্তরক পদার্থ যদি রাখি, অন্তরক মানে হচ্ছে দুইটা
ওই চার্জকে পরস্পর সংস্পর্শে আসতে দিচ্ছে না আর কি। অন্তরক পদার্থ যদি রাখি তাহলে তাদের মধ্যে যে বলটা কাজ করে তাদের যে অনুপাত, অর্থাৎ শূন্য মাধ্যমের যে বলটা আর হচ্ছে পরবৈদ্যুতিক মাধ্যম দেওয়ার পর যে বলটা পাচ্ছি তাদের যে অনুপাতটা আমি পাই সেটা হচ্ছে ওই মাধ্যমের পরবৈদ্যুতিক ধ্রুবক। তো কিছুক্ষণ আগে পাইলাম কি এফ এর সাথে এফসাইলনের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে এখানে হওয়া উচিত কি, নিচে এফ আছে তাহলে উপরে যাবে তার জন্য এফসাইলন, উপর এফ নট আছে নিচে এসে যাবে এফসাইলন নট। ঠিক আছে, এটা হচ্ছে পরবৈদ্যুতিক ধ্রুবকের ওই একটা ইকুয়েশন, এটা একটু মনে রাখার চেষ্টা করবা। আমি এখানে নোটেশনও দিয়ে দিই, পেজ এড করে নিই একটা। এখানে এফ নট হচ্ছে শূন্য মাধ্যমে ক্রিয়াশীল বল, শূন্য মাধ্যমে তড়িৎ বল, আর এফ হচ্ছে কে মাধ্যমে বা কে পরবৈদ্যুতিক মাধ্যমে তড়িৎ বলটা, তড়িৎ বল। আবার এফসাইলন হচ্ছে কে মাধ্যমের ভেদনযোগ্যতা, মানে যে অন্য একটা মাধ্যম আসছে তার সেই মাধ্যমে ভেদনযোগ্যতা। আর এফসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতা। ঠিক আছে, স্পেসিফিকলি আমরা যে এফসাইলন বা এফসাইলন নটটা পাইছি সেটাকে হচ্ছে মাঝে মধ্যে পরবৈদ্যুতিক ধ্রুবকের পাশাপাশি আপেক্ষিক ভেদনযোগ্যতাও বলে, কারণ শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমে ভেদনযোগ্যতা, মানে একটা সাপেক্ষে আরেকটা হলে সেটাকে আপেক্ষিক বলে, আপেক্ষিক ভেদন যোগ্যতা বলে। এটাকে মাঝে মধ্যেও কে দ্বারা প্রকাশ করে, আবার কিছু কিছু বই দেখবে এটাকে হচ্ছে এফসাইলন আর দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, তো যাই হোক আমরা হচ্ছে কে কি পাইলাম, কে সমান পাইলাম এফসাইলন বাই এফসাইলন নট, কে পাইলাম হচ্ছে এফসাইলন ডিভাইডেড বাই এফসাইলন নট। তাহলে এফসাইলন সমান কি পাইলাম, কে এফসাইলন নট। তাহলে এখন আমরা এফ এর যে সূত্রটা ছিল সেটাকে যদি একটু সুন্দর করি, 1/4 এফসাইলন ইন্টু, মানে যে কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যমে এটা ছিল হচ্ছে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে এফসাইলন পাইলাম হচ্ছে কে এফসাইলন নট, সুন্দর করে বসায় দাও, 1/4 এফসাইলনের জায়গায় পাবো হচ্ছে কে এফসাইলন নট ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এটা হচ্ছে যে কোনো মাধ্যমের জন্য হচ্ছে তড়িৎ বলের রাশিমালা। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখবে যে শূন্য মাধ্যমে কে এর মানটাকে 1 ধরা হয়, মানটা 1 ধরা হয়। এবং এই রিলেটেড ভিন্ন মাধ্যমের যদি কোনো ম্যাথ দেওয়াও থাকে তাহলে তোমাকে ওই ক্ষেত্রে কে এর মানটা উল্লেখ করে দেওয়া থাকবে। আর তাছাড়া যদি প্রশ্নে স্পেসিফিকলি উল্লেখ করা না থাকে কোন মাধ্যম, তুমি ধরে নিবা সেটা হচ্ছে শূন্য মাধ্যম। ঠিক আছে, চলো একটা ছোট একটা টপিক শেষ করে ম্যাথের দিকে চলে যাই। আরেকটা ছোট টপিক হচ্ছে মানে একাধিক তড়িৎ বলের লব্ধি, একাধিক তড়িৎ বলের লব্ধি। ধরো একটা পজিটিভ চার্জ আছে এখানে, এখন বাইরে হচ্ছে আরো বিভিন্ন ধরনের ধরো চার্জ আছে Q1 প্লাস Q1 মাইনাস Q1 প্লাস Q2 মাইনাস Q3 প্লাস Q2 মাইনাস 3 4 মাইনাস Q5, ধরো এরকম আছে। তো আমার কাজ হচ্ছে যে এই পজিটিভ যে প্লাস কিউ চার্জটা আছে তার উপর বাকি যে চার্জগুলো আছে তাদের তো একটা বল কাজ করতেছে, অবশ্যই আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করতেছে প্রতিটার। তো প্রত্যেকের বল যখন এই কিউ চার্জের উপর কাজ করতেছে, তো এই প্রত্যেকের বলের জন্য কিউ এর উপর যে লব্ধি বলটা অনুভূত হবে সেই লব্ধি বলটা বের করা। ধরো তোমাকে এরকম প্রশ্ন দেব, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, আমার আগে দেখতে হবে যে প্রত্যেকটা চার্জ আলাদা আলাদা প্লাস কিউ চার্জের উপর যে বলটা দিচ্ছে সেই বলটা কোন দিকে এবং কত পরিমাণে কাজ করতেছে। যেমন মাইনাস নেগেটিভ চার্জ যেটা আছে সেটাকে হচ্ছে সেটা প্লাস কিউ চার্জকে নিচের দিকে টানবে, তাহলে এটাকে আমি ধরো হচ্ছে F1 দিলাম, এটার মান যাই আসুক এটা ধরো F1 ভেক্টর। আবার মাইনাস Q3 যেটা আছে সেটাও কিউ প্লাস কিউকে নিচের দিকে টানবে, এটাকে ধরলাম আমি ধরো হচ্ছে F3 ভেক্টর। আবার এই প্লাস যে কিউটা আছে, প্লাস কিউ হচ্ছে মানে প্লাস Q4 যেটা আছে প্লাস কিউকে ঠেলা দেবে, মানে হচ্ছে ধাক্কা দেবে, বল প্রয়োগ করবে উল্টা দিকে, তাহলে সেটাকে আমি ধরলাম হচ্ছে F4 ভেক্টর। আবার প্লাস কিউ আর প্লাস Q2 পরস্পরকে বিকর্ষণ করবে, ধরো Q2 Q1কে উল্টা দিকে ঠেলা দিতেছে,
তাহলে এটাকে আমি ধরো F2 দিলাম। আবার প্লাস কিউকে মাইনাস Q5 যেটা আছে সেটা নিচের দিকে টানবে, তাহলে দিল টান, এটাকে ধরো হচ্ছে আমি F5 ভেক্টর দিলাম। তাহলে তোমাকে যদি বলা হয় যে এই পজিটিভ যে কিউ চার্জটা ছিল তার উপর বাকি যে চার্জগুলো আছে তাদের লব্ধি বল কতটুকু হবে, তাহলে সেই ক্ষেত্রে লব্ধি বল যেটাও একটা ভেক্টর রাশি, কি হওয়া উচিত তোমাদের মতে? অবশ্যই যেহেতু সবগুলো ভেক্টর আকারে আছে অর্থাৎ মান দিক দুটোই উল্লেখ আছে, তাহলে স্বাভাবিকভাবে লব্ধি বল কি হবে? দুইটা ভেক্টর যদি একটা পয়েন্টে কাজ করে তাহলে লব্ধি সবসময় কি হবে? ওই দুইটা ভেক্টর রাশি ভেক্টর যোগ, অর্থাৎ F1 প্লাস F2 প্লাস F3 প্লাস F4 প্লাস ডট 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 যা আসে আর কি। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছো। বাদ গেছে নাকি? এটা করতে গেল, আচ্ছা যাই হোক মুছে ফেলি। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে তড়িৎ বল রিলেটেড যতগুলো ছোটোখাটো টপিক দেওয়া পসিবল, মানে যেগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো ছিল বা পার্ট ছিল সবগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এখন আসা হচ্ছে ছোটোখাটো কিছু ম্যাথ করি। প্রথম ম্যাথটাতে আসি। এটা বলছে হচ্ছে সমপরিমাণ চার্জে চার্জিত দুটি গোলককে অর্থাৎ দুইটা চার্জ সেম দুটি গোলকে পরস্পর থেকে 0.5 মিটার দূরে স্থাপন করলে 6 গ্রাম ওয়েট বলে বা বল দ্বারা বিকর্ষণ করে। অর্থাৎ সমপরিমাণ চার্জে চার্জিত দুটো বস্তুকে যদি 0.5 মিটার দূরে রাখি তাহলে তারা পরস্পরকে 6 গ্রাম ওয়েট বল দ্বারা বিকর্ষণ করে। এখন বলছে প্রত্যেক গোলককে চার্জের পরিমাণটা বের করো। আচ্ছা, আমি এখানে তোমাদের কয়েকটা জিনিস একটু উল্লেখ করি। প্রথমে আমি বলছিলাম যে কুলম্বের যে সূত্র আছে সেটা হচ্ছে কেবলমাত্র পয়েন্ট চার্জ বা বিন্দু চার্জের জন্য প্রযোজ্য, অর্থাৎ চার্জটাকে অবশ্যই হচ্ছে একটা পয়েন্টে হইতে হবে বা একটা পয়েন্টে কাজ করতে হবে, তখনই হচ্ছে তুমি ওই কুলম্বের সূত্রটা প্রয়োগ করতে পারবা। ধরো সেই জিনিসটা একটা গোলক হলো, তোমাকে বললো যে একটা গোলকটা চার্জে চার্জিত আছে দুইটা গোলক, এখন বলছে তাদের মধ্যবর্তী দূরত্বটা দেওয়া আছে হচ্ছে ধরো তাদের হচ্ছে পৃষ্ঠ থেকে আরেক পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব দেওয়া আছে ধরো হচ্ছে 0.2 মিটার, এবং এই পুরো বস্তুটা চার্জ বলা আছে 30 কুলম প্লাস 30 কুলম, ওইটাও বলা আছে ধরো প্লাস 30 কুলম, যেটাই বলা থাকুক। তো সেই ক্ষেত্রে তুমি এই ধরনের সিস্টেমের মধ্যে ডাইরেক্ট কুলম্বের সূত্র কোনো প্রয়োগ করতে পারবে না। কেন পারবে না? কারণ এই ক্ষেত্রে গোলকটা এখানে বিন্দুর মতো আচরণ করতেছে, এটা নিজস্ব আয়তন আছে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? আমাকে ধরে নিতে হবে, যদি সূত্রটা প্রয়োগ করতে হয় তাহলে ধরে নিতে হবে যে প্লাস 30 যেটা আছে এটা আসলে একটা ওই গোলকের কেন্দ্রে আছে, মানে পুরা গোলক জুড়ে নাই, জাস্ট গোলকের কেন্দ্রের মধ্যে আছে। এই জিনিসটা হচ্ছে গোলকের কেন্দ্রের ভিতরে আছে। আবার ঠিক ওই প্লাস 30 কুলমটাও গোলকের কেন্দ্রের ভিতরে আছে। তো এখন বিন্দু চার্জ হয়ে গেল, কেন্দ্র তো একটা পয়েন্টই জাস্ট। তো পরবর্তীতে আমার করতে হবে কি, তাদের ডিস্টেন্সটা নিতে হবে। ডিস্টেন্সটা অবশ্যই কি, ওই যে পয়েন্ট যে চার্জগুলো ছিল এই পয়েন্ট চার্জগুলোর মধ্যবর্তী ডিস্টেন্স, তাহলে পয়েন্ট চার্জগুলোর মধ্যবর্তী ডিস্টেন্সটা এখন এটা, তাহলে আমার কি বাইরেরটা নিলে হবে? হবে না কিন্তু। তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে বের করব? সেক্ষেত্রে প্রশ্নে আমাকে মাঝে মধ্যে গোলকের ব্যাসার্ধটা দেওয়া থাকবে, অর্থাৎ প্রত্যেকটা গোলকেরই ব্যাসার্ধ দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, ধরো এটার ব্যাসার্ধ R1, এটার ব্যাসার্ধ R2, তাহলে এখন পুরা ডিটা তো আমি পেয়ে যাব। পুরা ডিটা এখন কি হওয়া উচিত? যদি হচ্ছে বিন্দু থেকে বিন্দু পর্যন্ত বা কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত ডিস্টেন্স নিতে হয় অবশ্যই R1 প্লাস 0.2 প্লাস R2 হওয়া উচিত, তাই না? ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবা। আমি হচ্ছে এটাকে উপরে উঠাই দিই। এই জিনিসটা, এই কনসেপ্টটা একটু মনে রাখার চেষ্টা করবা। যখনই গোলক থাকবে তখনই ওই সমস্ত চার্জকে কেন্দ্রে ধরে নিবা, এবং ধরে নিবা যে ওই চার্জগুলো আসলে কেন্দ্রেই আছে, তখন ওই কেন্দ্রের সাপেক্ষে বাকি কাজগুলো করবা। ঠিক আছে, হিসাব নিকাশগুলো করবা। এটাকে সুন্দর করে আঁকি, আঁকা শেষ। এটার উপরে দিই পারে, দেখি এটার কি অবস্থা হয়। আহা, এটা তো একেবারে হিজিবিজি লেগে গেছে। নিচে আবার এটার কাট করে দাও, কাট, এটাকে এখানে দিই পেস্ট, এটাকে করে ছোট দিই বসা, এখানে হয়ে গেল। এখন আসে এই চকচকে সুন্দর ম্যাথটার দিকে যাই। তো এখানে আমাকে বলা হচ্ছে সমপরিমাণ চার্জ, তাহলে ধরি আমাদের কাজ হচ্ছে ধরি চার্জ হচ্ছে সমপরিমাণ, মানে পজিটিভ নেগেটিভ কিছু বলা নাই, যেটাই হোক না কেন আমার কাছে ম্যাটার করে না, আমাকে জাস্ট চার্জের মানটা চাইছে। Q1 Q2 ইকুয়ালস হচ্ছে কিউ কুলম্ব ধরে নিলাম। বলছে দুটি গোলক পরস্পর থেকে 0.5 মিটার দূরে। এখন মজার ব্যাপার হচ্ছে এখানে দুইটা গোলকের ব্যাসার্ধ দেওয়া নাই, তো আমি ধরে নিব যে এখানে যে ডিস্টেন্সটা দেওয়া আছে 0.5 মিটার সেটা আসলে
এইগুলো চার্জগুলোকে গোলকের কেন্দ্রে বিবেচনা করার পর যে আমি এই ডিটা পাইছিলাম, এই ডি এর মানটাই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ডিস্টেন্সটা দেওয়া আছে ডি ইকুয়ালস টু 0.5 মিটার। এখন বলছে এত দূরত্বে স্থাপন করলে তারা পরস্পরকে 6 গ্রাম ওয়েট বল দ্বারা বিকর্ষণ করে। এখন আসলে 6 গ্রাম ওয়েট কি সেটা বোঝাই। 6 গ্রাম ওয়েট হচ্ছে 6 গ্রাম ভরের বস্তুর ওজন যতটুকু সেই ওজনের সমপরিমাণ বল। 6 গ্রাম ওয়েট মানে 6 গ্রাম ভরের বস্তুর ওজন যতটুকু তার সমপরিমাণ বল। বোঝা গেছে? 6 গ্রাম ওয়েট বল অর্থাৎ 6 গ্রাম বস্তুর সমপরিমাণ ওজনের বল। তাহলে এফ কি হওয়া উচিত আসলে? গ্রাম দেওয়া আছে তার ওজন, তাহলে গ্রামকে ওজনে নিতে হলে অবশ্যই জি দ্বারা গুণ করতে হবে। তাহলে 6 তো গ্রাম দেওয়া আছে, কেজিতে নিতে হবে 0.006 কেজি ইন্টু 9.8, এটা হচ্ছে তার ফোর্সটা। ঠিক আছে, তাহলে 0.006 ইন্টু 9.8 আনসার আসছে হচ্ছে, এটাকে দেখেন রে, একটু দাঁড়াও, ক্যালকুলেটারে ঝামেলা করতেছে। পাইছি 0.0588। এই সিডাব্লিউ ক্যালকুলেটর এত প্যারা দিতেছে বলার মতো না, কত মাস ধরে ইউজ করতেছে তাও এখনো ভুলে যাই। আচ্ছা যাই হোক, তো দুইটার মধ্যবর্তী বিকর্ষণ বলটা পেয়ে গেলাম 0.0588 নিউটন। এখন আসো সূত্রটা জানি, আর তো কিছু করার নাই। তাহলে এফ ইকলস হচ্ছে 1/4 কোয়েশ্চেনে কিন্তু মাধ্যম বলা নাই, ধরে নেব এটা শূন্য মাধ্যম, এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে এফ তো দেওয়া আছে 0.0588 ইকুয়ালস টু, এই পুরোটার মান তো জানো, এই পুরোটা মান আলাদা করে বসানোর দরকার না, জাস্ট ডাইরেক্ট বসে তো 9 × 10⁹ ইন্টু Q1 আর Q2 তো সেম চার্জ ধরছিলাম, তাহলে এটা হয়ে যাবে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 0.5 এর হোল স্কোয়ার। তাহলে কিউটা যদি ক্যালকুলেটারে বসাই, ধরো একটু চাইপে আসে দেখি কত আসে। তো আমার আনসার আসছে হচ্ছে 1.27 ইন্টু 10⁻⁻6 কুলম, এটাই আমার আনসার। ঠিক আছে, তো ম্যাথটা দেখে নাও, একটু ছোটো করি। আশা করি ম্যাথটা বুঝতে পারছো, এটা ইজি এবং একটা স্ট্যান্ডার্ড ম্যাথ ছিল আর কি, বোর্ডে আসার মতো বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে আমি আগে গেলাম, নেক্সট ম্যাথে আসি। আচ্ছা, এটা একটা মজার ম্যাথ দিছে, দেখি আর কি ম্যাথ আছে। আচ্ছা, এই ম্যাথটা পরে আসতেছে, দাঁড়াও একটা জিনিস নিয়ে তোমাদের আলোচনা করে নিই। একটা পেজ অ্যাড করি। ঠিক আছে, চলো একটা ছোট টপিক নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে নিরপেক্ষ বিন্দু। ও আচ্ছা, তো হ্যাঁ, নিরপেক্ষ বিন্দু। নিরপেক্ষ বিন্দু নিরপেক্ষ বিন্দু হচ্ছে, মানে তুমি হচ্ছে 9 10 এই কোয়েশ্চেনগুলো দেখে আসছো অনেক, যে তোমাকে বলা আছে ধরো এখানে একটা প্লাস চার্জ আছে, এখানে একটা প্লাস চার্জ আছে। এখন একটা প্লাস কিউ চার্জকে তাদের সংযোজক সরল রেখার কোথায় রাখলে, মাঝখানে কোথায় রাখলে একটা তুমি নিরপেক্ষ বিন্দু পাবা। নিরপেক্ষ বিন্দু মানে হচ্ছে যে পয়েন্টে একাধিক চার্জের ক্রিয়া পরস্পর নাকচ হয়ে যায়, পরস্পর নাকচ হয়ে যায়। ক্রিয়া বলতে হচ্ছে, ক্রিয়াটা বলতে বোঝাচ্ছে হচ্ছে আইদার তড়িৎ বল নয়তো তড়িৎ প্রাবল্য। প্রাবল্য জিনিসটা আমরা পরের লেকচারে পড়বো, আপাতত বল নিয়ে আলোচনা করি। অর্থাৎ বলের সাপেক্ষে যদি বলি, তাহলে নিরপেক্ষ বিন্দু হচ্ছে ওই দুইটা মানে চার্জের প্লাস, এই দুইটা প্লাস চার্জ ধরো যদি আছে বাইরে বড় চার্জগুলা, মাঝখানে সংযোজক সরলরেখা বরাবর এমন একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটি প্লাস কিউটা যদি রাখো, মানে ধরো হচ্ছে আমি এই পয়েন্টে রাখলাম প্লাস কিউটা, তাহলে কি করবে, এই মানে দুইটা চার্জ পরস্পর হচ্ছে একে বিকর্ষণ করবে, পরস্পর থেকে বা আরেকজনের দিকে বিকর্ষণ করবে। তো এমন একটা পয়েন্ট আছে, বা এই চার্জের সংযোজক সরলরেখা বরাবর এমন একটা জায়গা আছে, যে জায়গায় এই চার্জটা স্থাপন করলে দুইজনের দ্বারা যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা আছে তার উপর, সেটা পরস্পর সমান হয়ে যায় বা একে অপরকে নাকচ করে ফেলে। যেমন এই ক্ষেত্রে যদি প্রথমটার দ্বারা প্রযুক্ত বল F1 হয়, পরটার দ্বারা প্রযুক্ত বল F2 হয়, তাহলে নিরপেক্ষ বিন্দু হচ্ছে, নিরপেক্ষ বিন্দুর শর্তটা হচ্ছে ওই পয়েন্টে F1 এর মান এবং F2 এর মান পরস্পর সমান হবে মান বিবেচনায়।
আর ভেক্টর হিসেবে চিন্তা করলে সেই ক্ষেত্রে হচ্ছে মানে দিকগুলো মানে ভেক্টর হিসেবে চিন্তা করলে তোমার চিহ্নগুলো নিয়েও হিসাব মানে চিন্তা ভাবনা করতে হবে, যে জিনিসটা একটু প্যারাদায়ক। তো এই সকল ম্যাথ সলভ করার জন্য আমরা কি করবো, জাস্ট হচ্ছে মান কল্পনা করবো, অর্থাৎ দুইটা মান যেই পয়েন্টে আসার পর সমান হয়ে যায় বলে যে দুইটা মান মানে যেই পয়েন্টে আসার পর বলের দুইটা মান পরস্পর সমান ও বিপরীতমুখী হয়ে যায়, সেই পয়েন্টে হচ্ছে আমরা নিরপেক্ষ বিন্দুটা পাবো। অর্থাৎ ওই পয়েন্টে ওই চার্জটা তুমি যদি রাখো, এই পয়েন্টে যদি তুমি চার্জটা রাখো, তাহলে এই প্লাস কিউ চার্জটা ওইখানে একদম স্থির থাকবে, এখান থেকে কোথাও শেষ হবে না, ওই জায়গা মতো স্থির থাকবে। তো এটা তো ছিল 1 নম্বর কেস। ধরো 2 নম্বর কেস, যদি চার্জ বড় বড় চার্জ দুইটা মাইনাস কিউ মানে নেগেটিভ চার্জ হয় এবং তোমাকে বলে যে এদের সংযোজক সরলরেখা বরাবর কোথায় তুমি নিরপেক্ষ বিন্দুটা পাবা, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে বাইরে থেকে যে চার্জই দাও, প্লাস কিউ বা মাইনাস কিউ যে চার্জই দেখ না কেন, সেটা সবসময় তাদের মাঝখানে কোথাও থাকবে, মাঝে কোথাও। ঠিক আছে, এটা তাদের ট্রিক আর কি, মাঝে কোথাও যদি স্থাপন করো তাহলে তুমি নিরপেক্ষ বিন্দুটা পাবা। আরও একটা নেই, থার্ড, যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। ধরো একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ দিল, ধরো এটা +30 কুলম্ব, এটা হচ্ছে -10 কুলম্ব, এটা হচ্ছে তাদের সংযোজক সরলরেখা। এখন তোমাকে বললো প্লাস মাইনাস কিউ যে চার্জটা আছে সেটাকে এদের সংযোজক সরলরেখা বরাবর কোথায় স্থাপন করলে সেটা কোনো বল অনুভব করবে না, বা সেটা তুমি একটা নিরপেক্ষ বিন্দুটা পাবা, বা হচ্ছে চার্জটা স্থির থাকবে। ঠিক আছে, তো একটু স্বাভাবিকভাবে চিন্তা করো, আমি যদি এটাকে ধরে মাঝখানে কোথাও বসে দেওয়ার চেষ্টা করি কি হবে, মাঝখানে যদি কোথাও বসে দেওয়ার চেষ্টা করি তাহলে এটা আসলে এই পয়েন্টে স্থির থাকার কোনো সম্ভাবনা নাই। কারণ ধরো যদি এটা দুইটা যেহেতু দেওয়া রাখছি, আমি দুইটার পরিবর্তে ধরো একটা দিই, ধরো আমি এটাকে প্লাস কিউ চার্জেই ধরলাম, এখন এটাকে ধরি, ধরে যদি এখানে আনি, প্লাস কিউ চার্জটাকে যদি মাঝখানে রাখার চেষ্টা করি তাহলে কি হবে, +30 যেটা আছে সেটা প্লাস কিউকে -10-এর দিকে ঠেলবে, আবার -10 যেটা আছে সেটা প্লাস কিউকে নিজের দিকে টানবে। তার মানে শেষ মুহূর্তে এই প্লাস কিউ চার্জটা কিন্তু স্থির থাকার কোনো সম্ভাবনা নাই, সেটা হচ্ছে +30 থেকে -10-এর দিকে হচ্ছে গতিশীল হবে। অর্থাৎ সেই এই মাঝখানে তুমি কোথাও নিরপেক্ষ বিন্দু পাবা না। তাহলে উপায় কি আছে, উপায় হচ্ছে এদের সংযোজক সরলরেখা বরাবর বাইরে কোথাও স্থাপন করা, আইদার +30 কুলম্বের সাইডে নয়তো -10 কুলম্বের সাইডে। তো সেই ক্ষেত্রে এই ধরনের বা এই টাইপটা সলভ করার উপায় হচ্ছে, এক্ষেত্রে ধরো এই যে বড় চার্জগুলো আছে, বড় চার্জগুলোকে আমি ধরো একটা নাম দিলাম বস চার্জ। ঠিক আছে, বস চার্জ, আর রয়েছে ধরো বাচ্চা চার্জ, যেটাই হোক। এক্ষেত্রে বস চার্জের মানে এটাও একটা বস চার্জ, বস চার্জ মানে এক্ষেত্রে যে বস চার্জের দেখি পরম মান, পরম মান মানে হচ্ছে মডুলাস আর কি, পরম মান ছোট, সেই সাইডে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে, এটা মনে রাখবা। মানে হচ্ছে এই ধরনের কেসে, তো 3rd নাম্বার কেসের ক্ষেত্রে এই প্লাস কিউ চার্জটা কোথায় যাবে সেটা নির্ভর করবে হচ্ছে এই দুইটা বড় বড় যে চার্জ আছে এই দুইটার কার ভ্যালু, অর্থাৎ মডুলাস মানটা কার ছোট। মডুলাস মান বলতে ধরো +30 এর মডুলাস যদি করি আমি পাবো হচ্ছে +30, আবার -10 এর যদি মডুলাস করি তাহলে আমি পাবো হচ্ছে 10। বলো তো এই দুইটার মধ্যে কার মডুলাস ভ্যালু এখানে ছোট? অবশ্যই এটা ছোট। তাহলে আমি এক্ষেত্রে কি করব, যে প্লাস কিউ যে চার্জটা আছে সেটাকে ধরে, প্লাস কিউ চার্জটা যেটা আছে, আরে তো সব লেগে গেছে গা, প্লাস কিউ চার্জটাকে ধরে -10 কুলম্ব যেটা আছে মানে এদের যে সংযোজক সরলরেখা বরাবর, এই সংযোজক সরলরেখা বরাবর -10 কুলম্ব যেই সাইডে সেই সাইডে বাইরের দিকে রাখবো। অর্থাৎ সেক্ষেত্রে আমি ধরবো হচ্ছে নিরপেক্ষ বিন্দুটা -10 কুলম্ব থেকে বাইরের দিকে x মিটার দূরে অবস্থিত। ঠিক আছে, অর্থাৎ সহজ কথা যে দুটো যদি ভিন্ন ধর্মী চার্জ হয় তাহলে যেই চার্জের মডুলাস মান বা হচ্ছে পরম মানটা ছোট সেই চার্জের সাইডে তুমি হচ্ছে নিরপেক্ষ বিন্দুটা পাবা। চলো একটা ছোটখাটো ম্যাথ বানাই ফেলি, উল্টাপাল্টা ম্যাথ যাই পারি বানাই। চলো, ধরো তোমাকে বললো যে ওই ম্যাথটাই করে, ধরো এটা হচ্ছে একটা +30 কুলম্ব চার্জ আছে আর এখানে আছে ধরো -20 কুলম্ব চার্জ, এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে ধরো হচ্ছে 0.6 মিটার, এটা হচ্ছে তাদের সংযোজক সরলরেখা যেটাই বলো। এখন তোমাকে বললো +3 কুলম্ব এর একটি চার্জ কোথায় স্থাপন করলে
প্রশ্নটা কয়েকভাবে আসতে পারে, করলে সেটি হয় বলবে যে সিট থাকবে, বা নিরপেক্ষ বিন্দু পাবা, বা হচ্ছে সে কোনো বল অনুভব করবে না। এরকম টাইপের কিছু প্রশ্ন আসে, যদিও সবগুলো আনসার সেম। অনুভব করবে নহে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি কি করব? আমি তো জানি, ট্রিকটা জানি কোন সাইডে ফেলতে হবে। তো আমি দেখবো হচ্ছে +30 আর -20 কার মডুলাস মানটা কম। +30 এর মডুলাস মান হচ্ছে শুধু 30, -20 এর মডুলাস মান হচ্ছে হুদা 20। তাহলে কোনটা ছোট? 20 ছোট। তার মানে যে +3 কুলম যেটা আছে সেটাকে ধরে হচ্ছে 20 কুলম যে সাইডে, সেই সাইডে বসাই দেব। অর্থাৎ আমার আনসারটা কিছুটা এরকম হওয়া উচিত। এটা হচ্ছে +30 কুলম, এটা হচ্ছে -20 কুলম, এটা হচ্ছে তাদের সংযোজক সরলরেখা এই বরাবর বাহিরে। ধরো এই একটা পয়েন্ট আছে, পয়েন্টের নাম দিলাম হচ্ছে ধরো সি, এটা এ দিলাম, এটা বি দিলাম। এর থেকে এর ডিস্টেন্সটা হচ্ছে দেওয়া ছিল 0.6 মিটার। আমি ধরে নিলাম বি থেকে, মানে বি এর বাহিরে বা বি এর সাইডে x মিটার দূরে সি পয়েন্টে আমি যদি +3 কুলম বাদানটা স্থাপন করি, তাহলে সে কোনো বল অনুভব করবে না, বা হচ্ছে প্রশ্নের যে শর্ত আছে সেটা স্যাটিসফাই করবে। ঠিক আছে, তাহলে চলো করি। তো বলগুলো আসলে কার উপর প্রয়োগ হইতেছে? এই যে বললো যে কোনো বল অনুভব করবে না, কে কোনো বল অনুভব করবে না? প্রশ্ন করলে কোন কি আনসার আসে? +3 কুলম। তার মানে আমার যে বলগুলো আমি হিসাব করব সেটা হচ্ছে +3 কুলম্বের উপর প্রযুক্ত বলগুলো হিসাব করব। তার মানে বোঝা যাচ্ছে যে প্রথমে +30 কুলম্বের জন্য +3 কুলম কি বল অনুভব করে সেটা হিসাব করব, -20 কুলম্বের জন্য +3 কুলম কি বল অনুভব করে সেটা হিসাব করব, এবং এই দুইটা বলকে আমি সমান ধরবো। যেহেতু হচ্ছে কোনো বল অনুভব করে না, মানে দুইটার দ্বারা যে বলটা প্রযুক্ত হয়েছে সেই প্রযুক্ত বল পরস্পর সমান এবং বিপরীতমুখী আর কি। তাহলে এ এর জন্য কার উপর বল? সি এর উপর বল। নাম দিলাম হচ্ছে এফ এসি। কি হওয়া উচিত? ধরো আচ্ছা লিখি 1/4πε0। এ পয়েন্টের চার্জকে ধরো আমি কিউ এ ধরলাম, বি পয়েন্টের চার্জকে কিউ বি ধরলাম, সি পয়েন্টের চার্জকে কিউ সি ধরলাম। তাহলে কিউ এ ইন্টু কিউ সি ডিভাইডেড বাই কি? এ থেকে সি এর ডিস্টেন্স। বলো তো এ থেকে সি এর ডিস্টেন্স কত? 0.6 মিটার, আর এক্স মিটারের যোগফল, অর্থাৎ 0.6 প্লাস এক্স এর হোল স্কোয়ার। এটাকে 1 ধরলাম, বা 1 ধরার কোনো প্রয়োজন নাই আসলে। আবার ঠিক একইভাবে হচ্ছে যদি বি এর জন্য সিতে বল, নাম দিলাম এফবিসি। কি হওয়া উচিত? সেম জিনিস, 1/4πε0 কিউবি কিউসি ডিভাইডেড বাই ডি স্কোয়ার। কার ডি স্কোয়ার? বি থেকে সি এর ডিস্টেন্স কত? এক্স, তার মানে এক্স স্কোয়ার। তাহলে আমি যদি শুধু মান বিবেচনা করে, মান নিয়ে বা মান বিবেচনা করে যদি পাই, তাহলে আসলে এফ যদি নিরপেক্ষ বিন্দু পাইতে হয়, তাহলে এসি যে বলটা পাবো, বিসি যে বলটা পাবো সেটা পরস্পর সমান হইতে হবে, এবং অবশ্যই উল্টা দিকেই হইতে হবে আর কি। আচ্ছা, তো চলো এফএসি পাইছিলাম হচ্ছে, দেখো এফএসি পাইছি হচ্ছে এই জিনিসটা, আবার এফবিসি পাইছি হচ্ছে এই জিনিসটা। দুইটার ক্ষেত্রেই হচ্ছে দেখো 1/4πε0 1/4πε0 আছে, মানে সেম জিনিস আর কি। তো আমি একটা কাজ করে রেখে কাটাকাটি করে দিয়ে এক লাগে, কাটাকাটি করলে এখানে থাকতেছে হচ্ছে কিউ এ কিউসি ডিভাইডেড বাই হচ্ছে 0.6 প্লাস এক্স এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এখানে থাকতেছে কিউবি কিউসি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে ধরো একটু এখানে কিউসিটাকে সুন্দর করে কেটে ফেলি। যেহেতু আমি এখানে মান নিয়ে কাজ করতেছি, কিউ এ পাইছিলাম +30, আমি জাস্ট হুদা 30 বসাই দিব, চিহ্ন দেখবো না, ঠিক আছে। 0.6 প্লাস এক্স এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কিউবি ছিল -20, আমি ডাইরেক্ট 20 বসাই দেবো, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে 0.6 প্লাস এক্স বাই এক্স, এটাকে একসাথে নিয়ে স্কোয়ার করি, ওই পাশে হচ্ছে 30 ডিভাইডেড বাই 20। মানে জাস্ট এইটার সাথে এটা এক্সচেঞ্জ করছে, আর কিছু না। তাহলে 0.6 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু হচ্ছে √3/2। তাহলে এখান থেকে জাস্ট এক্সটা দেখে বের করার চেষ্টা করি।
দাঁড়াও একটু আমি পজ করে বের করি। এক্স ইকুয়ালস টু ক্যালকুলেশন মানে ক্যালকুলেটর ডাইরেক্ট দেওয়ার পর আসছে হচ্ছে 2.67। জানি না হয়েছে কিনা, এত দূরত্ব হওয়ার কথা কি জানি না, তবে এটাই অ্যান্সার আসছে, এটাই অ্যান্সার। ঠিক আছে, মানে ক্যালকুলেশন যদি ঠিক থাকে তবে ঠিকই তো আছে আশা করি। 3/√3/2 √3/2 মাইনাস 1 দিলে এটা আসছে, পরে 0.6 যদি এটা দ্বারা ভাগ করি, হ্যাঁ ঠিক আছে, সেম আনসারে আসে। তো এটা ছিল হচ্ছে ম্যাথটা, আশা করি বুঝতে পারছো। যদি না বুঝে থাকো একটু মানে রিভাইন্ড করে নিও, তাহলে ইজি হবে আশা করি। তো আমি সামনে গেলাম। এখন আসো আরও একটা মজাদার ম্যাথ। আচ্ছা এই ম্যাথটা আমি পরে আসতেছি নাকি? আচ্ছা করিয়ে ফেলে, অসুবিধা নেই। চলতেছে না? হ্যাঁ চলতেছে। এখানে বলছে 50 কুলম্ব এবং -20 কুলম্ব চার্জে চার্জিত সমান আকারের ধাতব গোলক বায়ুতে পরস্পর হতে 0.5 মিটার দূরে রয়েছে। তো চিত্র রয়েছে +50 কুলম্ব আর হচ্ছে -20 কুলম্ব পরস্পর 0.5 মিটার দূরে আছে। পরে বলছে গোলক দুটিকে পরস্পরকে স্পর্শ করে নিয়ে পুনরায় একই দূরত্বে রাখা হলো, অর্থাৎ দুটিকে পরস্পরের সংস্পর্শে এনে পরবর্তীতে একই দূরত্বে রাখা হলো। বলছে স্পর্শের পূর্বে এবং পরে তাদের মধ্যকার বল নির্ণয় করো। তার মানে এটা হচ্ছে স্পর্শের পূর্বের অবস্থা, স্পর্শের পূর্বে। এটা যদি স্পর্শের পূর্বে হয় তাহলে স্পর্শের পূর্বে আমি বলটা তো ইজিলি বের করতে পারবো। তাহলে F1 = হচ্ছে 1/4πε0 ইন্টু দুইটা চার্জের গুণফল 50 ইন্টু -20 ডিভাইডেড বাই 0.5 এর স্কোয়ার। এটাকে যদি বসে ডাইরেক্ট 9 × 10⁹ ইন্টু 50 × 20 ডিভাইডেড বাই 0.5 এর স্কোয়ার -3.6 × 10⁻13 নিউটন। এই নেগেটিভ চিহ্ন দ্বারা বোঝায় এটা আসলে আকর্ষণধর্মী, অর্থাৎ তাদের মধ্যবর্তী যে বলটা সেটা হচ্ছে আকর্ষণধর্মী। এখন আমি কি করলাম, দুইটা গোলকে স্পর্শ করালাম। দুইটা গোলককে যদি আমি স্পর্শ করাই তাহলে কি ঘটনা ঘটা উচিত? আমরা যে 9-10-এ পড়ছিলাম যে প্রত্যেক চার্জিত বস্তুই হচ্ছে নিজস্ব একটা বিভব থাকে। বিভবটা হচ্ছে নির্ধারণ করে দুইটা বস্তু পরস্পরের সংস্পর্শে আসলে কে কতটুকু চার্জের বা কে কতটুকু চার্জ দিবে বা কে কতটুকু চার্জ নেবে সেটা নির্ধারণ করে। এখন দেখো এখানে একটা কথা বলছে যে 50 কুলম্ব আর -20 কুলম্ব চার্জের দুটি সমান আকারের ধাতব গোলক, অর্থাৎ গোলক দুইটা একই উপাদান দ্বারা তৈরি ধাতুর এবং হচ্ছে দুইটা পরস্পর হচ্ছে সমান আকার। এখন এই জিনিসটা কি নির্ধারণ করে? সমান আকার বোঝায়, সমান আকার কয়েকটা জিনিস বোঝায়। সমান আকার বোঝায় হচ্ছে গোলক দুইটার হচ্ছে আধানের যে ধারণ ক্ষমতা, আধান ধারণ ক্ষমতা সেম, ধারণ ক্ষমতা সেম, এই জিনিসটা বোঝায়, মানে তারা সমপরিমাণ আধান ধারণ করতে পারে। ঠিক আছে, এখন আমরা যদিও এখন এই সূত্রটা পড়ে নিই, পরবর্তী ক্লাসগুলোতে পড়বো, তবে সহজে বোঝানোর জন্য আর কি। যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে ধরো দুইটা যেহেতু সমান আকার, দুইটার ব্যাসার্ধ হচ্ছে, ধরো আমি অন্য দুইটার ব্যাসার্ধ হচ্ছে, ধরো এটারও ব্যাসার্ধ আর এটার ব্যাসার্ধও আর। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসগুলোতে আমরা পাবো যে কোনো একটা বস্তুর বিভবের সূত্র হচ্ছে 1/4πε0 ইন্টু Q/r। আরটা হচ্ছে ওই চার্জ থেকে ডিস্টেন্সটা এবং কিউটা হচ্ছে ওই চার্জের মানটা। ধরো এখানে এটা চার্জ ছিল +50 আর এটা ছিল হচ্ছে -20 কুলম্ব। ওকে, আচ্ছা এখন ধরো দুইটা বস্তু যেহেতু সমান আকারের, ঠিক আছে, ইনিশিয়ালি তাদের চার্জ ছিল হচ্ছে +50 কুলম্ব আর -20 কুলম্ব। তাহলে ইনিশিয়ালি তাদের বিভবও ভিন্ন ছিল, এটা ধরো বিভব ছিল V1, এটা ছিল V2। তার মানে বিভব পার্থক্য আছে, অবশ্যই যদি দুটাকে স্পর্শ করি আধানের আদান প্রদান হবে, এতটুকু বুঝছি। এখন বলো তো এই আধানের যে আদান প্রদানটা সেটা কতক্ষণ পর্যন্ত হবে? ততক্ষণ পর্যন্ত হবে। আচ্ছা আদান কি লিখছে গোড়ার টিম, আদান প্রদান কতক্ষণ পর্যন্ত হবে? আদান প্রদান কতক্ষণ পর্যন্ত হবে? যতক্ষণ না পর্যন্ত V1 আর V2 পরস্পর সমান হয়ে যাচ্ছে, তাই তো? সমান হওয়া মানে কি? বিভব পার্থক্য নাই। বিভব পার্থক্য নাই মানে কি? আদান প্রদান হওয়ার জন্য কোনো পটেনশিয়াল নাই। এখন যদি আদান প্রদান মানে দুইটা যে মুহূর্তে সমান হয়ে যায়, আচ্ছা যদি সমান হয়ে যায় তাহলে একটু সূত্রটা দিকে তাকাও তো। এই সূত্রটা আমাকে কি বোঝায়? আমরা যে পয়েন্টে স্পর্শ করছি, স্পর্শ যে পয়েন্টটা সেটা কি? অবশ্যই কেন্দ্র থেকে ব্যাসার্ধ সমপরিমাণ দূরে, অর্থাৎ r দূরত্বে।
তার মানে দুইটার ক্ষেত্রে হচ্ছে যে ডিস্টেন্সটা, যেই পয়েন্টে আমি বিভবটা বের করতে চাই ওই পয়েন্টে ডিস্টেন্সটা সেম, এবং 1/4πε0 এই ঢঙ্গের জিনিসটা তো কনস্ট্যান্ট একটা মান, তাই না? তাহলে ভি এর ডিফারেন্সটা তৈরি করতেছে আসলে কে? ডিফারেন্সটা তৈরি করতেছে আসলে কিউ। শুরুর দিকে যেহেতু কিউ দুইটা ভিন্ন ছিল, সেই জন্য হচ্ছে ভিও দুইটা আমি ভিন্ন ভিন্ন পাইলাম। কিন্তু আদান প্রদান শেষ হয়ে গেছে কখন? যখন ভি ওয়ান আর ভি টু সমান হয়ে গেছে। আচ্ছা বলো তো, ভি ওয়ান আর ভি টু যদি সমান হইতে হয় এবং এই স্পেসিফিক সূত্রটা যদি আমি প্রয়োগ করি, তাহলে আর এবং 1/4πε0 তো কনস্ট্যান্ট, তাহলে কিউ দুইটার ক্ষেত্রে সমান হওয়া উচিত না? যেই মুহূর্তে হচ্ছে ভি দুইটা সমান হয়ে যাচ্ছে, যদি এই সূত্রটাকে ফলো করতে হয় বা যদি সূত্রটাকে সিদ্ধ করতে হয়, অবশ্যই দুইটার কিউ সেই মুহূর্তে সেম হইতে হবে, তাই না? তার মানে জাস্ট এত কাহিনী করার অর্থ মানে মানে উদ্দেশ্য এটাই ছিল, এটা বোঝানো যে সম আকারে যে বস্তুগুলো আছে বা গোলকগুলো আছে সেগুলো তো আধান ধারকত্ব সমান, মানে সেম সমপরিমাণ আধান তারা ধারণ করতে পারে সর্বোচ্চ, এবং তাদের হচ্ছে যেই মুহূর্তে ভোল্টেজটা সমান হয়ে যাচ্ছে অর্থাৎ আদান প্রদানটা শেষ হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে হচ্ছে দুইটার কারেন্ট, মানে দুইটা হচ্ছে সমপরিমাণ কারেন্টের অধিকারী হয়ে যাচ্ছে, সরি সমপরিমাণ চার্জের অধিকারী হয়ে যাচ্ছে। এখন চার্জটা যে বঞ্চিত হবে দুইটা যদি সেম হইতে হয়, এখন আমরা তো আধানের নিত্যতা বলতে একটা জানি। আধানের নিত্যতা, আধানের নিত্যতা আমাকে কি বলে? আধানের নিত্যতা আমাকে বলে প্রকৃতিতে কোনো আধান সৃষ্টি হতে পারে না, ধ্বংস হতে পারে না, যেগুলো ছিল সেগুলাই আছে, জাস্ট আধানের এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে আদান প্রদান সম্ভব, ঠিক আছে? মানে কোনো জায়গা থেকে ধরো পজিটিভ চার্জ কমে গেল, তার মানে এই না যে পজিটিভ চার্জ ধ্বংস হয়ে গেছে, অন্য কোথা থেকে নেগেটিভ চার্জ এসে ওই পজিটিভ চার্জগুলোকে নাকচ করে ফেলছে, এই আর কি। তার মানে পূর্বে যে পরিমাণ চার্জ ছিল, অর্থাৎ পূর্বে মোট চার্জ, মানে স্পর্শ করার পূর্বে যে মোট চার্জ ছিল আর স্পর্শের পরে মোট চার্জ, সেটা কি সমান হওয়া উচিত, তাই না? যদি সমান হতেই হয় তাহলে স্পর্শের পূর্বে মোট চার্জ কত ছিল? একটা তো ছিল +50 কুলম্ব, আবার মোট চার্জ যেহেতু যোগ করবো আর একটা ছিল কি -20 কুলম্ব, যোগ করে দিলাম। কেন এটা মাইনাস রাখলাম? কারণ হচ্ছে চার্জ হচ্ছে একটা স্কেলার রাশি, তো স্কেলার রাশির ক্ষেত্রে যে চিহ্নটা তার মানের বা তাকে সম্পূর্ণরূপে প্রকাশ করে, ওই চিহ্নটাই হচ্ছে মানের একটা অংশ। ধরো স্পর্শ করার পর মোট চার্জ হয়ে গেল কিউ, তাহলে কিউ সমান পাচ্ছি হচ্ছে 30। কিন্তু আমরা দেখলাম যে এই মুহূর্তে হচ্ছে স্পর্শ করলো, চার্জের আদান প্রদান শেষ হয়ে গেল, সেই মুহূর্তে ধরো দুইটার ভোল্টেজ সমান হয়ে গেল। দুইটা ভোল্টেজ যদি সমান হতে হয় তাহলে অবশ্যই কি স্পর্শ করার পর দুইটা চার্জও সমান হইতে হবে, তাই না? তাহলে স্পর্শ করার পর, স্পর্শের পর চার্জ যেহেতু সমান হবে আমরা বুঝছি থিওরিটা, তাহলে কিউ ওয়ান প্রাইম ধরলাম, আরেকটা ধরলাম কিউ টু প্রাইম, এটা ধরো কিউ এর সমান হয়ে গেল। তাহলে দুইটাকে যদি যোগ করি তাহলে কি আসা উচিত? কিউ প্লাস কিউ ডিভাইডেড বাই টু, সরি মানে কিউ ওয়ান প্রাইম আর কিউ টু প্রাইম যদি যোগ করি তাহলে আসলে কি করতেছে, কিউ আর কিউ আমি যোগ করতেছি, তাহলে 2Q সমান 30, তাহলে কিউ সমান আসতেছে হচ্ছে +15 কুলম্ব। অর্থাৎ স্পর্শ করার পর যখন হচ্ছে সেই দুইটা গুলোকে আগের অবস্থায় অর্থাৎ ওই 0.5 মিটার দূরে আবার রেখে দিলাম, তখন প্রত্যেকটার মধ্যে চার্জ ছিল হচ্ছে +15 কুলম্ব করে, বুঝলাম? তাহলে আরেকটু সামনে আগাই, এটাকে সুন্দর করে, এটা না ক্যান্সেল, তাহলে স্পর্শের পর ঘটনাটা কিরকম হচ্ছে? ঘটনাটা হচ্ছে এইটা হচ্ছে একটা গোলক, এটা হচ্ছে আর একটা গোলক, এর চার্জ ছিল কিউ ওয়ান প্রাইম যেটা হচ্ছে +15, এটা চার্জ হচ্ছে কিউ টু প্রাইম, এটা হচ্ছে +15 কুলম্ব, এবং তাদের ডিস্টেন্সটা আগের মতোই 0.5 মিটার। তার ডিস্টেন্সটা চেঞ্জ হয় নাই, কিন্তু স্পর্শ করার পর তাদের চার্জ চেঞ্জ হয়ে গেছে। এখন বলো তো তাদের মধ্যবর্তী মানে বলটা যেটা আছে তড়িৎ বল, সেটা কি প্রকৃতি হওয়া উচিত? বিকর্ষণ বল। সুতরাং নতুন বলটাকে আমি ধরো এফ প্রাইম ধরলাম, সূত্র হবে 1/4πε0 কিউ ওয়ান প্রাইম কিউ টু প্রাইম ডিভাইডেড বাই ডি স্কোয়ার, দিলাম ডি স্কোয়ার। তাহলে আমি ডাইরেক্ট দেখি মানটা কতটুকু আসে, 15 × 15, 8.1 × 10⁻12 নিউটন। আচ্ছা কি আশা করি 9 × 10⁻9 × 15 × 15 ডিভাইডেড বাই হচ্ছে ডি স্কোয়ার 0.5 এর হোল স্কোয়ার, 8.1 10⁻12 নিউটন। এটা চিহ্ন আসছে পজিটিভ, তার মানে এটা হচ্ছে আসলে বিকর্ষণ ধর্ম।
ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। একটু সামনে আগাই, অনেকগুলো ম্যাথ আছে এখনো। আচ্ছা, এটা একটু মজার ম্যাথ, এবং এই টাইপের ম্যাথগুলোই হচ্ছে সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি একটা টাইপ করবো আর একটা টাইপ তুমি নিজে ট্রাই করবা। এই টাইপের ম্যাথগুলো বইয়ে পাবা যদিও, আমি জাস্ট ওটা বুঝাই দেবো। আচ্ছা, তো প্রশ্নটা কি বলছে আসে বই, +3 মাইক্রোকুলম্বের 4টি বিন্দু আধানকে 40 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রে 4 কোণায় স্থাপন করা হলো। মানে 4টা পয়েন্ট, বর্গের 4 কোণ আছে, 4 কোণায় হচ্ছে 4টা +3 মাইক্রোকুলম্বের চার্জ আছে। বলছে যে কোনো আধানের উপর কুলম্ব বল নির্ণয় করা। কিন্তু ইজি জিনিস, মানে ধরো এটা একটা বর্গ আঁকা হয়েছে কিনা জানি না, কোনো মতে আঁকি আর কি। ধরো এটা একটা বর্গ ধরে নাও, ধরো এই বর্গের এটা 4টা কোণ, আমি 4টা কোণাতে হচ্ছে 4টা বিন্দু আধান রাখলাম। এটাকে দিলাম এ, বি, সি, ডি। ধরে নাও যে প্রত্যেকটাতে চার্জের মান হচ্ছে কিউ এ, কিউ বি, কিউ সি, কিউ ডি, এবং প্রতিটাই হচ্ছে 3 মাইক্রোকুলম্বের সমান, অর্থাৎ মাইক্রো যেহেতু তাহলে 10⁻6 কুলম্বের সমান, এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এ বি, বিসি, সিডি, ডিএ। এটা হচ্ছে 40 সেন্টিমিটার, মানে 0.4 মিটার। এটা একটু ধরে সরাই, কি গেল গাড়ি, একটু ধরে এই পাশে আনি, কাজ আছে। আচ্ছা, তো আমি হচ্ছে যে কোনো এক বলছে যে কোনো একটা আধানের উপর কুলম্ব বল বের করতে। আসলে প্রত্যেকটা সাইজ সেমই তো যে কোনো একটা আধান তুমি যে আধানই ধরো না কেন, আনসার তোমার সেমই আসবে। তো ধরো যেটা ইচ্ছা, ধরো আমি এ পয়েন্ট ধরে নিলাম, এ পয়েন্টটাকে টার্গেট আধান ধরলাম, মানে তার উপর বাকিগুলোর বল হিসাব করব। ঠিক আছে, তো আসো দেখি কি করা যায়। তো প্রথমে আসো ধরো হচ্ছে কালারটা চেঞ্জ করি, ধরো এটা দিলাম। আচ্ছা, তো প্রথমে আসো আমরা দেখি যে এ পয়েন্টটাকে আমি এখন স্থির রাখতেছি, এখন তার উপর বাকি যেই চার্জগুলো আছে অর্থাৎ ডিবিসি তাদের বলগুলো আমি ক্যালকুলেট করব। প্রত্যেকটাই হচ্ছে পজিটিভ চার্জ, সেম চার্জ যেহেতু ছিল, তাহলে অবশ্যই পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে বলো তো ডি যেই চার্জটা আছে, ডি পয়েন্টে যে চার্জটা আছে সেটা এ পয়েন্টকে অবশ্যই বিকর্ষণ করবে। বিকর্ষণটা কোন দিকে করা উচিত? অবশ্যই একে ঠেলে দিবে। এখন আসলে কোন দিকে ঠেলবে সেটা হচ্ছে প্রশ্ন। তো আমাকে হচ্ছে মানে কুলম্ব ভাই কি বলছিল, কুলম্ব ভাই বলছিল যে হচ্ছে বলটা সর্বদাই হচ্ছে তাদের যে সংযোজক সরল রেখা আছে, যেমন এই ক্ষেত্রে এই বাহুটা, এটা হচ্ছে তাদের সংযোজক সরল রেখা, এই সংযোজক সরল রেখা বরাবর কাজ করবে। এখন সেটা ভিতরেও হতে পারে, বাইরের দিকেও হতে পারে। তার মানে ডি একে যে বিকর্ষণটা করবে সেটা আসলে ডি এ বরাবর বাহিরের দিকে বিকর্ষণটা করবে। ঠিক আছে, ডি এ বরাবর বাহিরের দিকে। এটার নাম দিলাম ধরো আমি হচ্ছে এফ, সরি কালারটা চেঞ্জ করি, এটার নাম দিলাম হচ্ছে এফ অফ ডি এ। বি এর ক্ষেত্রেও একই ঘটনা, বিও পজিটিভ চার্জ, এও পজিটিভ চার্জ, বি একেও একই রেখা বরাবর বাহিরের দিকে হচ্ছে ঠেলে দিবে। এটার নাম দিলাম আমি ধরো হচ্ছে এফ বি এ। গেল। তাহলে দুইটা তো পরস্পর কত ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে। তাহলে অবশ্যই হচ্ছে যেহেতু একটা পয়েন্টে দুইটা ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে আছে, তাহলে অবশ্যই হচ্ছে এই বলটা আসলে তাদের লব্ধি বরাবর কাজ করবে। কিন্তু আরেকটা পয়েন্ট তো আছে আমাদের মজার ভাই, সি পয়েন্ট। সি পয়েন্টটা কি করবে, সেও পজিটিভ চার্জ, এও পজিটিভ চার্জ, তো সে কি করবে, সেও হচ্ছে সুন্দর করে আরে এদের সংযোজক যে সরল রেখাটা আছে দিলাম, সংযোজক সরল রেখা, এই সংযোজক সরল রেখা বরাবর হচ্ছে বাহিরের দিকে কাজ করবে, অর্থাৎ এই দিকে ঠেলে দিবে। এটার নাম দিলাম এফ অফ সি এ। তো আমার কাজটা হচ্ছে এখন এই যে এফ অফ বি এ, এফ অফ ডি এ আর এফ অফ সি এ, এদের জন্য যে বলটা আসলে এখানে কাজ করতেছে সেই বলটা বের করা, অর্থাৎ লব্ধি বলটা বের করা। ঠিক আছে, তো প্রথমে আসলে ইন্ডিভিজুয়াল বলগুলো বের করি। এটা তো ছিল 0.4, 0.4, 0.4, 0.4। এটা হবে হচ্ছে কত, যেহেতু কর্ণ তাহলে √2 ইন্টু এ ইন্টু 0.4। ঠিক আছে, তাহলে প্রথমে আসা হচ্ছে একটা জিনিস, আচ্ছা আগে করে নিই, অসুবিধা নেই। তো প্রথমে হচ্ছে ধরো ডি এর জন্য এ এর উপর বল, ডি এর জন্য এতে বিকর্ষণ বল। সূত্র আমরা কি জানি, F ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট। দুইটা চার্জ কি কি,
এটাকে তো স্থির রাখছি, তার উপর কে বলটা প্রয়োগ করতেছে? ডি। তাহলে কিউ এ কিউ ডি ডিভাইডেড বাই হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এডি স্কোয়ার। তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার -6, ওইটাও হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই হচ্ছে 0.4 এর হোল স্কোয়ার। আর একটা কুচি করে অ্যাড করে দিই, এটারও কালারফুল করি, মানে কালারলেস আর কি, কালারফুল না। তাহলে এটাকে ভাঙি, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই 0.4 এর হোল স্কোয়ার। আসছে হচ্ছে 0.50625 এত নিউটন। এটা ছিল হচ্ছে এফডিএ। এখন দেখো তো, এফডিএ যেটা বের করলাম আর এফবিএ যেটা আমি পাবো যদি বের করি, দুটো সেম হওয়া উচিত না? কারণ এ এবং ডি এর যে চার্জ ছিল, এ এবং বি এর চার্জও সেম। এ আর ডি এর যে ডিস্টেন্স ছিল 0.4 মিটার, এ এবং বি এর ডিস্টেন্সও 0.4 মিটার, তাহলে কি এফবিএ ওটাও আমি সেম পাবো। তাহলে সেক্ষেত্রে আমি জাস্ট একে ডাইরেক্ট লিখে দিই, এটা হচ্ছে এফবি এরও সমান। শেষ। এখন একটা জিনিস একটু ভেক্টরের যে টপিকটা ছিল, ভেক্টর যে চ্যাপ্টার ছিল, সেটা একটু চিন্তা করার চেষ্টা করো। দুইটা ভেক্টর যদি পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে এবং দুইটা ভেক্টরের মানই যদি সেম হয়, এটাও যদি পি হয় এটাও যদি পি হয়, তাহলে তাদের যে লব্ধিটা পাবো আর, এই লব্ধিটা সবসময় কি, এই যদি দুইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে লব্ধিটাও সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, ঠিক আছে? এবং হচ্ছে আর এর মানটা হবে ওই যে দুইটা ভেক্টর ছিল ওই দুইটা ভেক্টরের বর্গের যোগফলের সমান। আরেকবার বলি, দুইটা ভেক্টর যদি পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে তাহলে তাদের লব্ধি সর্বদাই হচ্ছে যে কোনো একটা ভেক্টরের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এবং লব্ধির মানটা হবে ওই দুইটা ভেক্টরের যে মানটা আছে তাদের বর্গের যোগফলের সমান, ঠিক আছে? তাহলে আমি দেখতেছি এফডিএ পরস্পর সমান, পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, তাহলে তাদের লব্ধিটা কি হবে? অবশ্যই তাদের মাঝখান দিয়ে যাবে। যদি মাঝখান দিয়ে যায় তাহলে কত অ্যাঙ্গেলে যাওয়া উচিত? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাওয়া উচিত। অর্থাৎ এর সাথেও 45 তৈরি করবে, এর সাথেও 45 তৈরি করবে। আরেকটা মজার কথা, এই যে এফসি এটা ছিল সেটা তো কর্ণ বরাবর ছিল, তাই না? তাহলে কর্ণ সবসময় কত অ্যাঙ্গেলে থাকে বর্গের ক্ষেত্রে? বাকি দুইটা বাহুর সাথে সবসময় হচ্ছে সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে থাকে। এটাও 45, এটাও 45। তার মানে দেখা যাচ্ছে যে এই যে এফবিএ এবং এফডি এর যে লব্ধি, সেটাকে ধরো আমি হচ্ছে ধরো এফ আর দ্বারা প্রকাশ করলাম। এই এফ আর এবং এফসিএ যেটা আছে সেটা কি একই লাইন বরাবর আছে। এখন চিন্তা করো, দুইটা বল যদি ধরো, একটা পয়েন্ট আছে, F1 একটা বল এদিকে কাজ করতেছে, আবার F2 একটা বল তাকে ওই দিকেই ঠেলতেছে, তাহলে আমি বললাম যে এই পয়েন্টের উপর মোট বল কত, F টোটাল কত? কি বলবা? যেহেতু দুইটা একই দিকে কাজ করতেছে অবশ্যই দুইটা যোগ করে দিব, একই দিকে এবং একই লাইন বরাবর কাজ করতেছে, দুইটা সুন্দর করে যোগ করে দিব। তো এই ক্ষেত্রেও আমি তাই করব। আমি হচ্ছে লব্ধিটা যদি বের করি তাহলে দেখা যাচ্ছে যে লব্ধি যেটা আসতেছে এফ আর, সেটা হচ্ছে এফ সি এর সাথে একই লাইন বরাবর একই দিকে আছে, ঠিক আছে? তাহলে প্রথমে এফ আরটা বের করি। সুতরাং এফ আরটা হচ্ছে রুট ওভার এফ ডি এস স্কোয়ার প্লাস হচ্ছে এফ পি এস স্কোয়ার। তোমরা হচ্ছে লব্ধির সূত্রটা ইউজ করতে পারো, সেই ক্ষেত্রে আলফাটা আর কি 90 ডিগ্রি হবে, আর কিছু না, এই ঘুরে ফিরে একই জিনিসই আসবে। তাহলে এটা রুট যদি করি, রুট আনসার স্কোয়ার প্লাস আনসার স্কোয়ার, তাহলে আসছে হচ্ছে 0.716 এত নিউটন। তাহলে এফ আরটা পেয়ে গেছি, এখন বাকি রইল এফ সি এটা বের করা। দেখে বলো তো, এফ সি এর ক্ষেত্রে এফ সি এ কার কার মধ্যে কাজ করতেছে? এফ সি এটা হচ্ছে এ আর সি এর মধ্যে কাজ করতেছে, তাদের দুটো চার্জও সেম এবং তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা কি কর্ণের মানটা অর্থাৎ √2a। তাহলে তো সবই পেয়ে গেছি, তাহলে এফ সি এ তো বের করা খুব একটা কঠিন ব্যাপার না। তাহলে এফ সি এ কত পাবো? 1/4πε0 QC QA ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু QC ছিল হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -6, এটাও ছিল হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -6, তো ভারটা হচ্ছে ডিস্টেন্স √2 ইন্টু 0.4 এটার হোল স্কোয়ার। আশা করি ভুল করি নাই,
9 into 10 to the power 9, ভুল হলে কমেন্ট করে জানাই দিও। 9 into 3 into 10 to the power minus 6, 3 into 10 to the power minus 6 root 2 into 0.4 এর whole square, 0.253 নিউটন। তার মানে এফসিও পেয়ে গেলাম, এফ আরও পেয়ে গেলাম। তাহলে ঘটনাটা কীরকম ছিল আবার দেখি, চলো। ঘটনাটা ছিল যে একটা পয়েন্ট ছিল, এ পয়েন্টের উপর এফ আরটা এদিকে কাজ করতেছে, আবার এফ সি এটাও একই বরাবর কাজ করতেছে। এখানে সি পয়েন্টটা ছিল, এখান থেকে এফ সি এ। তাহলে আমি যদি বলি এ পয়েন্টের উপর লব্ধি বল কত, তাহলে লব্ধি বা কার্যকর বল কত, তাহলে কার্যকর বল কি হওয়া উচিত বলো তো তোমরা দেখে। তাহলে কার্যকর বলটা হওয়া উচিত হচ্ছে এফ আর, ক্যাপিটাল আর দিছিলাম না স্মল আর, আচ্ছা ক্যাপিটাল দিছিলাম, এফ আর প্লাস হচ্ছে এফ সি এ, এটাই তো হওয়া উচিত তাই না। এফ আর কি পাইছিলাম 0.716, 0.716, 0.253। আমার যদি ক্যালকুলেশনে ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাই দিও। 716 প্লাস হচ্ছে 0.253, 0.969 এত নিউটন, 0.969 নিউটন। তার মানে যে কোনো একটা পয়েন্টের, মানে বাকিগুলোর জন্য যে কোনো একটা পয়েন্টের উপর কার্যকর বলটা হচ্ছে 0.969 নিউটন বা 1 নিউটনের কাছাকাছি বলা যায়। এখন বল তো হচ্ছে একটা ভেক্টর রাশি, তো ভেক্টর রাশি মানও যেমন দরকার, দিকও তেমন দরকার। এখন দিকটা বলে দিতে হবে। তাহলে এই বলটা আসলে কোন দিকে কাজ করতেছে? লব্ধি বলটা হচ্ছে এ থেকে বাহিরের দিকে, আবার সি যে বলটা প্রয়োগ করছিল সেটা হচ্ছে সি থেকে এ এর দিকে, সি এ বরাবর বাহিরে, তাই না? তার মানে হচ্ছে লব্ধি বলটা যেটা যোগ করছে, যোগ করার পরও কি এই বলটাও বাহিরের দিকে কাজ করতেছে, সি এ বরাবর বাহিরের দিকে। তাহলে এর দিকটা হচ্ছে সি এ বরাবর বাহিরে। ম্যাথটা খুব বড় ছিল যদিও, কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ড একটা ম্যাথ ছিল। তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো, না বুঝতে পারলে একটু রিমাইন্ড করে নিও। এই টাইপের ম্যাথটা ইজি এই অর্থে, কারণ হচ্ছে এই ক্ষেত্রে সবগুলো চার্জ বলে দেওয়া ছিল, মানে সেম বলা ছিল আর কি, ভিন্ন ভিন্ন হলে প্রত্যেকটা আলাদা আলাদা বের করতে হতো। তো এই জিনিসটা কেউ ওভাবে পেঁচাতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আবার অনেক ধরনের চেঞ্জ আসতে পারে, এটা ঠিক। তবে হচ্ছে তোমাদের বোর্ড স্ট্যান্ডার্ড লেভেলে হচ্ছে এইটাই, মানে যদি দেয় আর কি, তাহলে এই ম্যাথটাই বা একটু জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করে এই ম্যাথটাই দিয়ে দিতে পারে, ঠিক আছে। আর নয়তো বা হচ্ছে তোমাকে ধরো যদি প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে বলের মানটা চেঞ্জ করে দেয়, কোনো কারণে যদি এফ বি আর এফ ডি এ ভিন্ন আসে, তাহলে এই যে এফ আর যেটা পাইছি সেটা কিন্তু এক লাইন বরাবর কখনো তুমি পাবা না, সেটা আবার চেঞ্জ হয়ে যাবে। সেই ক্ষেত্রে তখন হচ্ছে ধরো যদি চেঞ্জ হয়ে যায়, একটু চিন্তা করো জাস্ট, এটা একটু ঘুরাই, এটা ঘুরাই কেমনে, আচ্ছা ধরে ধরে এমনি ঘুরাই দিলাম। এটা যদি ঘুরাই দিতাম আর এটাকে যদি একটু বাড়াই দিতাম, দেখো তো একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে না মাঝখানে, অ্যাঙ্গেল। তখন ওই দুইটা তোমার অ্যাঙ্গেল বের করে ওই দুইটা লব্ধি বের করতে হতো, একটু প্যারাদায়ক আর কি। তবে এগুলো বোর্ড স্ট্যান্ডার্ড হবে না, মানে বোর্ডে এই জিনিসগুলো দিবে না, ঠিক আছে। তো এই ম্যাথটা একটু প্র্যাকটিস করে ভালো করে। সেম টাইপের ম্যাথই হচ্ছে আমি আরেকটা দিয়ে রাখছি, এটা তোমাদের জন্য আর কি। +3 কুলম্বের ওই সেম একটাই তিনটি বিন্দুতে এর তিনটি বিন্দু আধানকে 40 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজের 3 কোণায় স্থাপন করা হলো। এখন হয়েছে ডাইরেক্ট ত্রিভুজে চলে আসছে। ধরো এই যে ত্রিভুজটা, এটা ধরো সমবাহু কোনো মত ধরে নেওয়া আর কি, এ বি সি। আমি জাস্ট তোমাদের থিওরিটা দেখা দিই, তোমরা বাকিটা নিজে করবা, এ বি আর সি। এখন একইভাবে বললো যে যে কোনো একটা আধানের উপর কুলম্ব বল বের করো। একইভাবে কিউ এ, কিউ বি, কিউ সি পরস্পর সমান +3 মাইক্রোকুলম। আবার এ বি, বি সি, সিও পরস্পর সমান 40 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে আমি কি করবো, ধরো যে কোনো একটাকে ধরে নিই, ধরো এটাকে ধরলাম, এটাকে যদি ধরি, তিনটা তো সেম চার্জ, বলো তো কি হওয়া উচিত? যদি বি এ বি সি তিনটা সেম চার্জ হয়, বি সি কে কি করবে, আকর্ষণ না বিকর্ষণ? বিকর্ষণ করবে। কোন দিকে করবে? সংযোজক সরল রেখা বরাবর, সংযোজক সরল রেখে বক্ররেখা হয়ে গেছে, সংযোজক সরল রেখা বরাবর বাহিরের দিকে, তাই তো। আবার এ সি কে কি করবে, বিকর্ষণ করবে। কোন বরাবর? এই যে এ সি কে যদি যোগ করি, যোগ করলে যে সরল রেখা পাইছি সেই বরাবর বাহিরের দিকে।
সংযোজিত সরলরেখা বরাবর বাহিরের দিকে। তাহলে তুমি এই বরাবর পাবা হচ্ছে এফ বিসি, এই বরাবর পাবা হচ্ছে এফ এসি। এখন একটা বস্তুর উপর একাধিক বল যদি ক্রিয়া করে, বস্তুটা সবসময় তাদের মধ্যবর্তী লব্ধি দিয়ে চলে যায়, তাহলে লব্ধিটা কি হবে? অবশ্যই তার মাঝখানে থাকবে। তাহলে লব্ধিটা হচ্ছে মাঝে কোথাও চলে যাবে আর কি। এটা হচ্ছে এফ আর লব্ধি। তো তোমার হচ্ছে জাস্ট এই অ্যাঙ্গেলটা বের করতে পারলে, দুইটা মধ্যবর্তী যে মানে অ্যাঙ্গেলটা আছে সেটা বের করতে পারলে হয়ে যাচ্ছে। যেহেতু এটা একটা বিপ্রতীপ কোণ, এটা যদি 60 ডিগ্রি হয়, সমবাহু ত্রিভুজ 3 কোণই 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি হবে। তো এফ আর বের করা তেমন একটা ব্যাপার না, আশা করি পেরে যাবা। আর একটা লাস্ট ম্যাথ, একটা মজার ম্যাথ পাইছিলাম, তো এটা একটু করাই দিই তোমাদের। বাকি দুইটা ম্যাথ আপাতত বোর্ড স্ট্যান্ডার্ড দরকার নাই, ওইগুলো হচ্ছে পরবর্তীতে কখনো সময় থাকলে দেখাই দেবো না এক্সট্রা ম্যাথ হিসেবে। তো এখানে বলছে একটা অন্তরিত এবং তড়িৎ আহিত পরিবাহী গোলকের, একটা অন্তরিত এবং তড়িৎ আহিত, মানে ধরো একটা গোলক আছে, সেটা হচ্ছে তড়িৎ আহিত মানে চার্জযুক্ত, তড়িৎ আহিত অন্তরিত ও অন্তরিত। অন্তরিত মানে তড়িৎ আহিত অন্তরিত দুইটা যদি কন্ট্রাডিক্টরি লাগতেছে, মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে একটা আহিত বস্তু শূন্যে ভেসে, ধরে নেওয়া হচ্ছে শূন্যে ভেসে আছে, মানে কোনো বস্তুর সংস্পর্শে নাই, এমন কোনো কিছু সংস্পর্শে নাই যার সাথে সে হচ্ছে আধান মানে আধানের বা চার্জের আদান প্রদান করতে পারে। ঠিক আছে, এটার একটা ধরো চার্জ আছে, এই চার্জটাকে আমি ধরো বড় কিউ ধরলাম। পরিবাহীগুলোকে 2 সেন্টিমিটার নিচে 0.1 গ্রাম ভর বিশিষ্ট, তার 2 সেন্টিমিটার নিচে, এখন তো যেহেতু কিছু বলা নাই, মানে একটারও ব্যাসার্ধ দেওয়া নাই, তো আমি ধরে নিলাম এই গোলকের কেন্দ্র থেকে 0.2 সেন্টিমিটার নিচে, 0.2 সেন্টিমিটার নিচে আরেকটা গোলক আছে, এখানে হচ্ছে তার কেন্দ্রটা, মানে একটা কেন্দ্র থেকে আরেকটা কেন্দ্রের ডিস্টেন্সটা দেওয়া আছে 2 সেন্টিমিটার। আচ্ছা আমি ভুল লিখছি, 2 সেন্টিমিটার। এটার ভর বল আছে এম হচ্ছে 0.1 গ্রাম, অর্থাৎ 10⁻³ কেজি, এবং এটার চার্জ দেওয়া আছে হচ্ছে, তো এটাকে স্মল কিউ ধরলাম, -20 কুলম্ব। বলছে যে একটা অন্তরিত এবং তড়িতাহিত পরিবাহী গোলকের 2 সেন্টিমিটার নিচে 0.1 গ্রাম ভর বিশিষ্ট -20 কুলম্ব আধানের একটা পিথ বল শূন্যে ভেসে আছে। অর্থাৎ এই বলটা হচ্ছে তার কারণে, মানে সেও একটা চার্জ দিতে, মানে পজিটিভ প্লাস ক্যাপিটাল কিউ চার্জে চার্জিত, প্লাসটা মানে যাই কিছুই হতে পারে, কিউ চার্জে চার্জিত, এবং তার 2 সেন্টিমিটার নিচে আরেকটা বস্তু আছে যেটা -20 কুলম্ব চার্জে চার্জিত, এবং এই জিনিসটা হচ্ছে শূন্যে ভেসে আছে। প্রশ্ন হচ্ছে শূন্যে কিভাবে ভেসে আছে? দড়ি দ্বারা তো আটকানো নাই, এমন তো কিছু বলা নাই। মূলত হচ্ছে এই যে তড়িতাহিত বস্তুটা আছে উপরের বড় বস্তুটা, সেটা আসলে হচ্ছে এই বস্তুটাকে আকর্ষণ করতেছে, আকর্ষণ করে ধরে রাখছে আর কি। এর নিচে ধরো একটু ইয়ে করি, পেজ এড করি, একটু দাঁড়াও। ঠিক আছে, নিচে একটা বস্তু আছে, এখন এই বস্তুর তো একটা ওজন আছে, তাই না? ওজন তো সবসময় নিচের দিকে কাজ করে, ওজনটাকে আমরা ধরো হচ্ছে mg দ্বারা প্রকাশ করলাম। এখন যেহেতু এই জিনিসটা শূন্যে ভেসে আছে, ধরো এটা হচ্ছে মাটিটা, এটা হচ্ছে মাটি, এখনো হচ্ছে মাটিতে পড়ে নাই, শূন্যে ভেসে আছে, তো এই যে তড়িতাহিত বস্তু অবশ্যই হচ্ছে এটাকে নিজের দিকে আকর্ষণ করতেছে। তার মানে এই তড়িতাহিত যে এবং অন্তরিত যে বস্তুটা, সেটা হচ্ছে ওই যে ছোট বস্তুটা আছে তার ওজনের বিপরীত দিকে তাকে হচ্ছে একটা বল বা আকর্ষণ বলে হচ্ছে ধরে রাখছে। তো এই আকর্ষণ বলটাকে হচ্ছে ধরো আমি এভাবে চিহ্নিত করলাম, এই আকর্ষণ বলে ধরে রাখছে, যেটা হচ্ছে আসলে একটা কুলম্ব বল। কুলম্ব বলকে আমরা ধরো হচ্ছে এফ, ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করি। তাহলে এখন চিন্তা করো, আমি এখন এই জিনিসটাকে যদি একটু আলাদা আঁকি, আলাদা যদি আঁকি মানে এই যে এই পার্টটাকে যদি আমি আলাদা এঁকে নিয়ে আসি, তাহলে এটা ছিল হচ্ছে গোলকটা, এটার ওজন নিচে কাজ করতেছে mg, এবং তার উপর হচ্ছে একটা কুলম্ব বল কাজ করতেছে f উপরের দিকে। ঠিক আছে, এখন এই জিনিসটা যদি শূন্যে ভেসে থাকতে হয়, অবশ্যই হচ্ছে ওই আকর্ষণ বলটাই ওজনের সমান হইতে হবে, তাহলে তো এক জায়গায় স্থির থাকবে বা ভেসে থাকবে এক জায়গায়, তার সে কোনো ত্বরণ বা গতি লাভ করবে না, তাই না? তার মানে ভেসে থাকতে হলে সাঁতার শিখো, তাই তো? আচ্ছা যাক, সাঁতার তো শিখবাই। এফ ইকোয়াস টু হচ্ছে আপাতত ম্যাথে হচ্ছে এফ এম জি এর সমান হইতে হবে। এফটা কি ছিল জানি? এফ ছিল হচ্ছে এই যে তড়িতাহিত বস্তু, এই ছোট বস্তুটাকে যেই কুলম্ব বলে আকর্ষণ করতেছে, অর্থাৎ 1/4 পাই এপসাইলন নট ইন্টু, বড়টা ছিল ক্যাপিটাল কিউ, ছোটটা ছিল স্মল কিউ, ডিভাইডেড বাই হচ্ছে কি হবে, ডিভাইডেড বাই কি ডি স্কোয়ার, ডি কত ছিল 2 সেন্টিমিটার আর কি, ডি স্কোয়ার ইকুয়ালস হচ্ছে এম, এখন ভ্যালুগুলো বসাই।
এখন একটা মজার জিনিস, এখানে যেহেতু আমার চার্জটা বের করতে বলছে, আধানের মানও চাইছে, আধানের প্রকৃতিও চাইছে। এখন একটু চিন্তা করো, ছোট চার্জটা হচ্ছে বা ছোট বস্তুটা হচ্ছে -20 কুলম্বের, আর যে বড় বড় গোলকটা দিয়ে রাখছি সেটার চার্জ আমি জানি না। কিন্তু একটা জিনিস বলা আছে যে এই জিনিসটা যেহেতু ভেসে আছে, একটা একটাকে অবশ্যই কি করতে হবে, আকর্ষণ করতে হবে। যদি আকর্ষণ করতেই হয় তাহলে যে কিউ চার্জটা আছে সেটা কি হওয়া উচিত, অবশ্যই পজিটিভ হওয়া উচিত। আচ্ছা এখন চিন্তা করো, এফ এর সূত্র আমি জাস্ট এটাকে একটু লিখেও দিই, অসুবিধা নেই, তবে আগে একটু বোঝাও। এফ ইকোয়াস টু আমরা জানি কে ইন্টু বা সি ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এখন ধরো যদি Q1টা পজিটিভ হইতো আর Q2টা যদি নেগেটিভ চার্জ হইতো, পরস্পরকে কি করতো, আকর্ষণ করতো। আকর্ষণ যদি করতো এবং যদি আমি পজিটিভ নেগেটিভ দুটোটা চিহ্ন বসাইতাম, তাহলে এফ এর মানটা আসলে কি আসা উচিত ছিল, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আকর্ষণ করলে এফ এর মানটা আসে নেগেটিভ। আবার এফ ইকুয়ালস টু কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। ধরো যদি দুটোটাই সমান চার্জ হয়, দুটোটাই প্লাস আর নয়তো দুটোটাই মাইনাস, ঠিক আছে? তাহলে পরস্পরকে কি করবে, অবশ্যই কি বিকর্ষণ করবে। যদি বিকর্ষণ করে তাহলে তাদের চিহ্ন আসা কি আসা উচিত, দুইটাই যদি প্লাস থাকে তাহলে প্লাসে প্লাসে প্লাস, দুইটাই যদি মাইনাস থাকে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ দুটোটার জন্যই চিহ্নটা পজিটিভ আসবে। তো চলো একটু লিখে দিই, এফ যদি আকর্ষণ করে তাহলে সেটা হবে নেগেটিভ, এফ যদি বিকর্ষণ করে বা বিকর্ষণ ধর্মী হয় তাহলে সেটা হবে পজিটিভ চিহ্নযুক্ত। তাহলে এই ক্ষেত্রে কি করতেছিল, একটা বস্তু আর একটা বস্তুকে আকর্ষণ করতেছে, তার কারণে তো ঝুলে আছে, তাই না? তাহলে বাই ডিফল্ট এখানে সামনে একটা নেগেটিভ চিহ্ন চলে আসতে হবে, দিয়ে দিতে হবে। কারণ এই ক্ষেত্রে কেন আমি চিহ্নটা ইউজ করছি, কারণ এই ক্ষেত্রে হচ্ছে আমার প্রশ্নে যে স্মল ক্যাপিটাল কিউটা আছে তার মানও চাইছে, তার প্রকৃতিও চাইছে, মানে সেটা প্লাস চার্জ না মাইনাস চার্জ সেটাও জানতে চাইছে, ঠিক আছে? তাহলে -9 × 10⁹ ইন্টু কিউ তো জানি না, স্মল কিউ তো জানি -20 কুলম্ব, দিলাম বসে, ডিভাইডেড বাই ডি স্কোয়ার, ডি হচ্ছে 2 সেন্টিমিটার, অর্থাৎ 0.02 এত মিটার, হোল স্কোয়ার ইকুয়ালস টু ভর কত ছিল জানি 0.1 10⁻³ 0.1 10⁻³ ইন্টু 9.8 চলতেছে তো? হ্যাঁ চলতেছে। তাহলে দেখি সুন্দর করে কিউ কতটুকু আসে, পজ করে আমি ম্যাথটার আনসার বাই করে দাঁড়াও। আচ্ছা আনসার পাইলাম হচ্ছে 2.18 10⁻18 কুলম্ব এবং সামনে চিহ্ন হচ্ছে প্লাস। এটাই হচ্ছে আমার প্রয়োজনীয় অ্যান্সার, দিলাম লাগায়, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল, একটু নিজের হাতে প্র্যাকটিস করার চেষ্টা করো। আচ্ছা, তো এই ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। বোর্ড স্ট্যান্ডার্ডে আসার মতো প্রায় যতগুলো ম্যাথ ছিল সবগুলাই আমি একটু দেখাই দিছি আর কি। পরবর্তীতে হচ্ছে যদি সময় পাই তাহলে আরও কিছু অ্যাডভান্স ম্যাথ নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি। আজকের ক্লাসে হচ্ছে আমরা কভার করেছি হচ্ছে আধানের কোয়ান্টাম, পরে হচ্ছে কুলম্বের সূত্রটা, তার ভেক্টর রূপগুলা, কিছু লব্ধি বল নিয়ে আলোচনা করছি। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা তড়িৎ প্রাবল্য, তড়িৎ বল এবং সময় পেলে হচ্ছে বিভবটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আল্লাহ হাফেজ।